ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। ভালোবাসা এক এক মানুষের কাছে এক এক রকম। কারো কাছে ভালোবাসা মানে পেইন দেওয়া, কারো কাছে ভালোবাসা মানে আগলে রাখা। তো আমরা এমনই এক ভালোবাসার গল্প আজকে এই ড্রামাতে শুনবো। এটা 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটা চাইনিজ ড্রামা এবং এই ড্রামাটির নাম লস্ট ইউ ফরএভার। তো গল্পটিতে প্রথম দিকে আপনার যেমনই মনে হবে ফানি, তেমনটাই মনে হবে জটিল, আবার অনেকটাই দুঃখের, যার ড্রামার পুরো গল্পটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এই ড্রামাতে রয়েছে একাধিক ক্যারেক্টার, কখনো পরী, কখনো মানুষ, আবার কখনো ডেমন। এই সব কিছু মিলেই আমাদের এই ড্রামার গল্প, কখনো বা ভাই বোনের এক নিষ্পাপ ভালোবাসার গল্প। তো চলুন শুনে নিই কীভাবে একটা 9 মাথাওয়ালা ডেমন একটা মেয়ের প্রেমে পড়ে যায়, যেখানে মেয়েটি তার নিজের পরিচয় সবার থেকেই গোপন রেখেছিল এবং সে ছেলে সেজেই সবার সামনে ঘুরে বেড়াতো। কেউ জানতোই না সে আসলে একটি মেয়ে। তো চলুন সুন্দর এই প্রেমের গল্প আমরা শুনে নিই। ড্রামার শুরুতেই আমাদের শিয়ান নামের একটা প্যালেস দেখানো হয়। সেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে দোলনায় দোল খাচ্ছিল। এই মেয়েটির কপালে একটা রাজটিকা আছে। এই মেয়েটির নাম শাওয়াও এবং তার দাদি আর মা ওখানে বসেছিল। এটা তার চাচাতো ভাই চাংশুয়ান। আর এরা দুই ভাই বোন যেমন ঝগড়া করতো, তেমন দুই ভাই বোনের ভিতরে খুব সুন্দর ভালোবাসার বন্ডিং হচ্ছিল। আর শাওয়াওয়ের কাছে একটা 9 লেজওয়ালা ডেমনের একটা লেজ ছিল, যেটা ও সবসময় সম্পত্তির মতো করে রাখতো। তো ওর দাদি হঠাৎ দেখে আকাশ কালো হয়ে আসছে, আর আকাশ কালো হয়ে যাওয়া মানে আপনারা বুঝতেই পারছেন কোনো বিপদ ঘটে গিয়েছে। আর সত্যি সত্যি দেখা যায় চাংশুয়ানের বাবা মারা গিয়েছে। তার বাবা ব্যাটল ফিল্ডে ছিল। তো তার বাবা যখন মারা যায়, ও তো অনেক বাচ্চা, তো ও যখন সবার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, কেউ ওর কথার কোনো গুরুত্ব দেয় না। তখন ওর মা ওখানে চলে আসে, আর ওর দাদু এখানকার রাজা। চাংশুয়ানের মা যখন প্রতিবাদ করতে শুরু করে, তখনই ওর দেবর এবং ভাসুররা সব রেগে ওঠে, কারণ চাংশুয়ানের মা সবসময়ই জানতো যে তার স্বামীকে তার ভাইয়েরাই মেরেছে। তাই ও নিজের জীবন দিয়ে দেয় ওখানেই নিজের স্বামীর সাথে, আর চাংশুয়ানকে দোয়া করে চলে যায়। আর চাংশুয়ান প্রচুর কাঁদতে লাগে, কারণ কিছুক্ষণের ভিতরেই ওই ইয়াতিম হয়ে গিয়েছে। ওর এখন শুধুমাত্র শাওয়াও ছাড়া আর কেউ নেই। তো শাওয়াওয়ের মা এবং ওর দাদি ওর খুবই টেক কেয়ার করতো, কিন্তু ওর দাদি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। আর ওর দাদি ওদের দুজনকে ডেকে পাঠায় আর বলে, তোমরা দুজন দুজনকে সব সময় আগলে রাখবে এবং দুজন দুজনকে সব সময় হেল্প করবে, তোমরা আমাকে কথা দাও। আর ওরা দুজনেই দাদিকে কথা দেয়। ওর দাদিও মারা যায়। আর এরপরে দুই ভাই বোনের জীবন কাটতে লাগে। এদিকে শাওয়াওয়ের মাও একজন যোদ্ধা। শাওয়াওয়ের মা একদিন চাংশুয়ানকে ডেকে বলে শাওয়াওয়ের ভালো করে খেয়াল রাখতে, কারণ শাওয়াও তোমাদের মতো নয়, মানে শাওয়াও একটু অন্যরকম। এরপরে ওর মাও যুদ্ধক্ষেত্রে চলে যায়, আর শাওয়াওকে বলে যায় ওর মা যুদ্ধ শেষ করে অবশ্যই ফিরে আসবে। ওরা দুইজন একদম কেমন এতিম হয়ে গিয়েছিল। যাই হোক, যখন ওর মা চলে গিয়েছিল, কিছুদিন পরে খবর আসে ওর মা নাকি মারা গিয়েছে। ওর দাদু যখন এই খবর ওদের দেয়, ও তো কোনোভাবেই বিশ্বাস করে না, কারণ শাওয়াওকে ওর মা বলে গিয়েছিল ওর মা ফিরে আসবে। তো শাওয়াওয়ের দাদু এখন ঠিক করে শাওয়াওকে দীক্ষা নেওয়ার জন্য একটা পাহাড়ে পাঠিয়ে দিবে। কিন্তু চাংশুয়ান বারবার ওর দাদুকে বলতে লাগে, আমি শাওয়াওয়ের খেয়াল রাখবো, ওকে প্লিজ পাহাড়ে পাঠিয়ে দেবেন না। ওর দাদু ওকে বলে, ওকে খেয়াল রাখার মতো কোনো শক্তি এখনও তোমার হয়নি, তার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে। শাওয়াও নিজে মেনে নেয় যে ও পাহাড়ে দীক্ষা নিতে যাবে। ও তখন ওর ভাইকে বলে যে মাত্র কটা দিনেরই তো ব্যাপার, আমি যাই ওখানে দীক্ষা নিতে, আর যাওয়ার আগে ওর ওই 9 লেজওয়ালা একটা ট্রেজার ওর ভাইকে দিয়ে যায়। আর এরপরে ও চলে যায় আকাশযানে করে। ওরা দুই ভাই বোন দুজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওরা প্রচুর কান্নাকাটিও করতে লাগে। এরপরে কেটে গিয়েছে অনেক বছর। চাংশুয়ান এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং ও ছদ্মবেশে চুয়েংশি নামের একটা শহরে এসেছে ওর আরও একটা ছোট বোনকে সাথে নিয়ে। এই ওর ছোট বোন আনিয়ান। তো হঠাৎ করেই এখানে ওয়েনশিয়ালু নামের একটা লোকের সঙ্গে ওদের ধাক্কা লেগে যায়। আনিয়ান খুবই ক্ষেপে যায়, কারণ আনিয়ান খুব বড় লোক পরিবারের মেয়ে, তো ও একটু ভীষণ বেঁচে গুছে চলতো। যাই হোক, এখানে অন্য একটা কাজেও এসেছিল চাংশুয়ান, আর তা হলো ওর বোন শাওয়াওকে খুঁজতে। এদিকে আমরা ওয়েনশিয়ালুকে দেখি, যে আসলে ছদ্মবেশী একটা মেয়ে। ও ছদ্মবেশ ধরে ছেলে সেজে আছে এখানে এবং ও এখানে একজন ডাক্তারের কাজ করে। আর এদিকে আমরা চাংশুয়ানকে দেখতে পাই, ও চুয়েংশু সিটিতে শুধুমাত্র শুয়ান নামেই থাকে এবং এখানে একটা সুন্দর বাড়ি সাজিয়ে ফেলে। এখানে ওর বোনকে ও হ্যাপি করতেই এসেছিল। আর এরপরে ও শাওয়াওয়ের কথা বারবার ভাবতে লাগে, কারণ অনেক ছোটোবেলায় ও শাওয়াওকে হারিয়ে ফেলেছে। আর এখন আমরা দেখতে পাই ওয়েনশিয়ালুকে একদিন থালাবাটি মাজতে।
ও একটা দিঘিতে যখন থালাবাটি ধুতে গিয়েছিল তখন ও একটা ফকিরকে ওখানে পড়ে থাকতে দেখে, যার হাতে একটা লাল ফুল ফুটেছিল। তো ও ওই ভিক্ষুককে প্রথমে দেখে কোনো রকম প্রতিক্রিয়া না জানালেও পরে ওকে তুলে নিয়ে ওর নিজের বাড়িতে চলে আসে। এখানে ওর সঙ্গে আরও অনেকেই থাকতো। ওরা সবাই মিলে ওর চিকিৎসা করতে লাগে। লোকটির অবস্থা তো ভয়ানক ধরনের খারাপ হয়ে গিয়েছিল। এদিকে এই শহরের একজন জাদুকরের কাছে আসে চাংশান, আর ওই জাদুকরকে তার জাদুর আয়নায় দেখিয়ে দিতে বলে যে এই শহরে ঠিক কতজন মেয়ে আছে যাদের কপালে রাজটিকা আছে। তো এই শহরের সবাইকেই দেখানো হতে লাগে, কিন্তু চাংশন খুঁজেই পায় না তার বোনকে। এখানে রাজটিকা ছিল ওয়েন শাওলুর কপালেও। তখন ওই লোকটি বলে যে এটা তো ওয়েন শাওলু, ও একজন ডক্টর এবং ও একজন ছেলে, ও তোমার বোন নয়, ও আপনি যাকে খুঁজছেন সে নয়। এরপরে আমরা ওয়েন শাওলুকে দেখি, ও অনেকভাবে টেক কেয়ার করছিল ওই ভিক্ষুকটাকে, আর ওই ভিক্ষুক আস্তে আস্তে ভালো হয়ে উঠছিল। এরপরে একদিন ও ভিক্ষুককে গোসল করানোর জন্য নিয়ে যায়। যখন ওর ড্রেস খুলে দিচ্ছিল তখন ওর নিজেরই কেমন লাগতে লাগে, কারণ ও তো একটা মেয়ে। যাই হোক, ওর ড্রেস সম্পূর্ণ না খুলেও বলে যে তুমি নিজেই গোসল করে নাও। তখনই ওই লোকটি বুঝে যায় যে এটা আসলে একটা মেয়ে, যে ছেলে সে যে এখানে পড়ে আছে। যাই হোক, এরপরে ওই গোসল করে যখন ছেলেটি বের হয়ে চলে আসে তখন তো সবাই থ হয়ে যায়, কারণ তাকে দেখতে পুরো একদম রাজকুমারের মতো লাগছিল। তো সবাই তো অবাক হয়ে ওকেই দেখতে লাগে, কারণ কেউ ভাবেনি ও এত সুদর্শন হবে। তারপরে ওয়েন শাওলু ওকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু ওই ছেলেটি বলে আমি কোথায় যাব, আমি আপনার এখানেই থাকতে চাই, আমি আজীবন আপনার সার্ভেন্ট হয়ে থেকে যাব। কিন্তু ওয়েন শাওলু বলে তোমাকে আমার দরকার নেই, আর তোমার নাম কি? কিন্তু তখন এই ছেলেটি বলে আমার নাম, আসলে ওর নাম নাকি ওর মনে ছিল না। ওয়েন শাওলু বলে তোমার নাম তোমার মনে নেই নাকি তুমি আমাকে বলতে চাও না, আর তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ওখানে যতজন ছিল সবাই চাচ্ছিল যে ছেলেটি এখানেই থেকে যাক, তাই ওয়েন শাওলু নিজে ওর একটা নাম দেয়, আর ওর নাম দেয় ইয়েশিচি, যার মানে হলো 16টা পাতা। যাই হোক, ইয়েশিচি এখন থেকে ওদের সঙ্গেই থাকতে লাগে, আর সমস্ত কাজকর্ম করে দিতে লাগে ওয়েন শাওলুর। ও সবসময় ওয়েন শাওলুর পেছনেই পড়ে থাকে, কিন্তু ওর একটা পাস্ট হিস্টোরি আছে, আর সেটা অনেক বেশি ভয়ানক, যা আপনারা পরে জানতে পারবেন। এদিকে আমরা চাংশন এবং আনিয়ানকে দেখি, ওরা তো একটা বিরাট উদ্দেশ্য সাধনের জন্য এখানে এসেছিল। এখানে চাংশন এসেছিল আসলে 9 মাথাওয়ালা একটা ডেমনকে ধরার জন্য, তার জন্য ও অনেক গুপ্তচর এদিকে ওদিকে লেলিয়েও দিয়েছে। এদিকে ওয়েন শাওলু যাদের সঙ্গে থাকতো, ওখানে একটা ছেলের বিয়ের জন্য অনেক টাকার প্রয়োজন হয়। ওয়েন শাওলু যেহেতু ওদের সবার দেখাশোনা করতো, তাই ও বলে যে আমি পাহাড়ে গিয়ে ওষুধ সংগ্রহ করছি, ওগুলো বিক্রি করলেই আমরা ওর বিয়ে দিতে পারবো। যখন ও পাহাড়ে ওষুধ সংগ্রহ করার জন্য আসতে লাগে তখন ওর পিছু পিছু ইয়েশিচি আসে। ওই ইয়েশিচিকে বলে এই পাহাড়ে তুমি কেন এসেছো, এখানে 9 মাথাওয়ালা ডেমন থাকে। ওকে যখন ও পাঠিয়ে দিবে, কিন্তু ইয়েশিচি কোনোভাবেই যায় না, বরং ওর সাথেই থেকে যায়। তারপরে ওই ইয়েশিচিকে বলে তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে যেয়ে দেখছি ওষুধ পাই কিনা, আর আমি যদি ফিরে না আসি তুমি চলে যেও। এরপরে ওয়েন শাওলু দেখতে পায় একটা ফেই নামক খুব মূল্যবান জন্তুকে। ওই জন্তুকে ও অনেক দামে বিক্রি করতে পারবে, তার জন্য ও সুর করে গান গেয়ে ওই জন্তুকে ডাকতে লাগে, আর ওর গানের সুর 9 মাথাওয়ালা ডেমন শুনতে পায়। আর যেহেতু ওই ফেই নামের ছোট্ট জন্তুটাও শুনতে পেয়েছিল, তাই ফেই ওর দিকে এগিয়ে আসতে লাগে। ফেই দেখতে অনেক কিউট ছিল। এবার ওয়েন শাওলু যখন ফেইকে ধরতে যাবে, ঠিক তখনই ওখানে বড় একটা ঈগল চলে আসে ফেইকে মারার জন্য। আর এই ঈগলকে দেখে ওই ঈগলের দিকে একটা পার্পল রঙের বিষ ছুড়ে দেয়, যাতে ঈগলটা অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ওখানে 9 মাথাওয়ালা ডেমন চলে আসে। এই ডেমনের নাম শ্যাংলু। তো ডেমনকে দেখেও ভয় পেয়ে যায়, আর ডেমনকে দেখেও বলে যে মাস্টার আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি। ওর দিকেও পার্পল রঙের সে বিষ ছুড়ে দেয়, কিন্তু ওই বিষ ডেমনের কিছুই করতে পারে না। ওয়েন শাওলু ফেইকে নিয়ে পালাতে লাগে, কিন্তু ও যখনই পালাচ্ছিল তখনই ওর সামনে এসে পড়ছিল 9 মাথাওয়ালা ডেমন, কারণ ডেমন তো অনেক পাওয়ারফুল। আর ডেমন ওয়েন শাওলুকে নিয়ে ধরে ওর কটেজে নিয়ে যায়, আর কটেজে নিয়ে ওখানে বেঁধে রাখে। ও বারবার বলতে লাগে আমার জীবন ভিক্ষা দিন, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য ওই জঙ্গলে আসিনি, আমি কোনো ধরনের কোনো স্পাইও নই। কিন্তু ডেমন ওর কোনো কথাই বিশ্বাস করে না, আর বলে তাই নাকি, তুমি আমার কোনো ক্ষতি করতে এখানে আসনি, তুমি তাহলে কে আসলে, আর তুমি কে আদৌ কোনো ছেলে? ওয়েন শাওলু তখন বলতে লাগে হ্যাঁ আমি ছেলে, আমি একজন ডক্টর, আমি এখানে ওষুধ নেওয়ার জন্যই এসেছিলাম, আমার নাম ওয়েন শাওলু। ঠিক তখনই ওর মনে পড়তে লাগে ও আসলে কে। ওয়েন শাওলু আসলে ওর ফেস পরিবর্তন করতে পারে। ও তারপরে বলে আমি জানি না আমি কে, কিন্তু আপনি যদি চান আমি সারা জীবন ওয়েন শাওলু হিসেবেই থেকে যাব। তখনই উঠে দাঁড়ায় এবার ডেমন আর বলে ঠিক আছে, তুমি যদি ওয়েন শাওলু হও তবে তুমি আমার হয়ে কাজ করবে, তারপরে তুমি আগামীকাল সকালে আমাকে জানাবে তুমি আমার হয়ে কাজ করবে কিনা।
আর এদিকে ইয়াশিচি তো ওকে সবখানে খুঁজতে লাগে। ইয়াশিচির একটা পাওয়ার ছিল, ওই পাওয়ার দিয়ে ও খুঁজতে খুঁজতে এই কটেজ পর্যন্ত আসতে লাগে। পরদিন সকালবেলা যখন ওয়েন শাওলুর কাছে জিজ্ঞেস করে ডেমন যে তুমি কী ডিসাইড করলে, তখন ও বলে যে আমার 3টা কন্ডিশন আছে। কিন্তু যখনই ও কন্ডিশনের কথা বলে তখনই ওকে খুব মারা হয়। ও বলে আমার 2টা কন্ডিশন আছে। 2টা কন্ডিশনের কথা শুনেও ওকে অনেক মারা হয়। তখন ও বলে আমাকে যদি তুমি মেরেও ফেলো তাও আমার একটা কন্ডিশন আছে। আর এরপরে ডেমন বলে ঠিক আছে, কি সেই কন্ডিশন? ও বলে আমি আজীবন এই কুয়েংশি সিটিতেই থেকে যেতে চাই, আমি আর কোথাও যেতে চাই না। আর ওর কথা এবার মেনে নেয় ডেমন, বলে ঠিক আছে। এরপরে ওখানে ইয়াশিচি চলে আসে। ইয়াশিচিকে দেখে একটু কেমন যেন ফিল হতে লাগে ডেমনের। তারপরে ইয়াশিচির জীবন ভিক্ষা চায় ওর কাছে ওয়েং শাওলু, কিন্তু ইয়াশিচির নিজেরও অনেক পাওয়ার ছিল। ইয়াশিচির যখন জীবন ভিক্ষা চাওয়া হয় তখন ডেমন ওর জীবন ভিক্ষা দিয়ে দেয় আর বলে ঠিক আছে ওকে আঘাত করো না। আর এরপরে ইয়াশিচি এখন ওয়েং শাওলুকে নিয়ে ওখান থেকে যখন চলে যাচ্ছিল, ডেমন ভাবতে লাগে যে একজন হাই র্যাঙ্ক পরি, মানে ইয়াশিচি অনেক হাই র্যাঙ্ক একজন জেঠি ছিল, ও অনেক বড় একটা দেবতা ছিল, আর একজন মেয়ে যে কিনা ছেলে সেজে আছে। এই দুটাই তো খুবই ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে এদের ভিতরে কোনো গল্প আছে। আর তাই ও দুজনকেই এবার অবজারভেশনে রাখতে লাগে। আর ওখান থেকে ইয়াশিচি ওয়েং শাওলুকে নিয়ে চলে আসতে লাগে। তবে ডেমনের মনে কিন্তু ঠিকই ধাক্কা দিয়েছে যে এরা খুবই ইন্টারেস্টিং, এদের ভিতরের গল্প কি তাকে জানতে হবে। এদিকে ইয়াশিচি ওয়েং শাওলুকে নিয়ে চলে আসতে লাগে আর একটা পাহাড়ের গুহার ভিতরে নিয়ে এসে ওর চিকিৎসা করতে লাগে। আর যে ওষুধের জন্য এই পাহাড়ে এসেছিল আসলে ওয়েং শাওলু, ও নিজেই সেই ওষুধটি সংগ্রহ করতে যায় আর খুব সহজেই ও ওই ওষুধটি পেয়ে যায়। কিন্তু ও পাহাড় থেকে যখন পড়ে যাচ্ছিল ঠিক তখনই আমরা দেখি যে ওর ভিতর থেকে 9টা লেজ বের হয়ে এসেছে। ও আসলে 9 লেজওয়ালা একজন দেবতা। তো বুঝতেই পারছেন ও অনেক পাওয়ারফুল কেউ, কিন্তু ওর আসল পরিচয় আমরা এখনও জানি না। তবে যখন ওই ওষুধটি এনেছিল তখন ওয়েন শাওলু ওকে খুশিতে জড়িয়ে ধরে আর বলে যে এখন তো আমরা ধনী হয়ে গেলাম আর এখন আমি ওর বিয়েও দিতে পারবো। আর এরপরে ছোট্ট একটা পাখি আছে ওয়েন শাওলুর বাড়িতে, আসলে ওর কাছে ওষুধ নিতে এসেছিল আর ওই পাখিটিকে পাঠিয়ে দিয়েছে ডেমন নিজেই। তো ওই পাখিটির গলায় ও একটা ওষুধ বেঁধে দেয়। এটা মূলত কোনো ওষুধ ছিল না, এটা ছিল একটা পয়জন। আর এরপর ওয়েন শাওলুদের বাড়িতেই সেই বিয়েটাও হয়। বিয়েতে ওরা যখন সবাই মজা করেছিল ঠিক তখনই ওখানে ডেমন চলে আসে। ডেমনকে দেখে ও সবার ভিতরে কথা না বলে তাকে নিজের ঘরের ভিতরে নিয়ে আসে। ডেমন ওকে বলে যায় আরও ভালো বিষাক্ত কোনো বিষ ওর জন্য তৈরি করতে। আর এরপরে ডেমন জঙ্গলে ওর এক আর্মির সঙ্গে দেখা করে। আর এই লোকটিকে দেখে ওর সন্দেহ হচ্ছিল যে এটা একটা গুপ্তচর হবে হয়তো, যেটা হয়তো চাংশনের হতে পারে। এদিকে আমরা দেখি আনিয়ানের সঙ্গে আবার ওয়েন শাওলুর শিষ্যদের ঝগড়া বেঁধেছিল এবং এখানে আনিয়ানের যে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল সে সবাইকে তার জাদু দিয়ে মারছিল। ওয়েন শাওলু ওদের সামনে গিয়ে ওদের জান ভিক্ষা চায়, কিন্তু আনিয়ান ওদের মেরে অনেক মজা পাচ্ছিল। ও আসলে অনেক ধনী শ্রেণীর মেয়ে, তো ও এদের উপর অত্যাচার করে খুশি হচ্ছিল। কিন্তু তখনই ওর অ্যাসিস্ট্যান্টের দিকে সেই পার্পল রঙের বিষটা ছুড়ে দিয়েছিল ওয়েন শাওলু। এতে ওর অ্যাসিস্ট্যান্ট অনেক অসুস্থ হয়ে যায়। আর এরপরে আনিয়ান ওর ভাইকে নিয়ে ওয়েন শাওলুর কটেজে আসে ওর কাছ থেকে ওষুধ নিতে। ওয়েন শাওলু ভেবেছিল যে এখন ওদেরকে মারবে, তাই ওই ইয়াশিচিকে আগেই বলে রাখে যখন আমি ওদের অ্যাটাক করব তখন তুমি আমার পিছনে থাকবে। ইয়াশিচি ওকে কথা দিয়েছিল থাকবে, কিন্তু যখনই ও মারতে যায় তখনও দেখে যে যে চেয়ারে ইয়াশিচি বসেছিল ওখানে ইয়াশিচি আর নেই, বরং উল্টা ওয়েন শাওলু ওদের কাছে মার খায়। এতে ওর আসলে খুবই খারাপ লাগে, তাই ও জোরে জোরে হাসতে লাগে আর ওর কাছ থেকে প্রতিষেধকটা চাংশন ওখান থেকে নিয়ে চলে যায়। আর এরপর থেকে ইয়াশিচির ওপর প্রচণ্ড রেগেছিল ওয়েন শাওলু, কারণ ওকে কথা দিয়েছিল ওদেরকে মারবে কিন্তু ওর কথাও রাখলো না, তাই ও মন খারাপ করে লেকের ধারে বসেছিল। ঠিক তখনই ওকে ডাকতে আসে এবার ডেমন। ডেমন ওকে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ডেমন বলে তোমার না ইয়াশিচির সাথে ভালো সম্পর্ক ছিল, এখন তোমার চোখে তার জন্য ঘৃণা কেন দেখছি? আর ওয়েন শাওলু তখন বলে এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়, যদি আমি কোথাও ডুবে যাই তবে আমিই নিজেকে উদ্ধার করতে পারবো, কেউ আসলে আমাকে উদ্ধার করে তুলে দিবে না। আর এটা বলে ওর নিচে থাকা সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। আর ওর এই বিশ্বাস রাখার জন্য ডেমন তার পাখিকে আরও নিচু হয়ে চলতে বলে, যাতে ওয়েন শাওলু পরে পাখির পা ধরে আবার উপরে উঠতে পারে। এর মানে হলো ও সাইলেন্টলি ওকে কিন্তু প্রোটেক্ট করলো। আর এই বিশ্বাস ওর ভিতরে বজায় থাকলো যে ও নিজে ডুবে গেলে নিজেই আবার নিজেকে রক্ষা করতে পারে। আর এভাবে ওদের ভিতরে একটু একটু বন্ধুত্ব হতে থাকলেও মূলত ডেমনকে অনেক ভয়ই পেত ওয়েন শাওলু, কারণ ডেমনকে ভয় পায় না এমন কি কোনো মানুষ আছে। এরপরে ওরা একটা লেকের ধারে বসে থাকে আর ওয়েন শাওলু বলতে লাগে আচ্ছা তোমার তো 9টা মাথা, ওই 9টা মাথা কিভাবে থাকে, লম্বালম্বি আড়াআড়ি নাকি গোল গোল করে? ওয়েন শাওলু ওর উপর খুবই রেগে যায় আর ওর নেকে কামড়ে দেয় আর ওর ভিতরে থেকে রক্ত শুষে নেয়। আসলে ওয়েন শাওলুর রক্ত ছিল অনেক হিলিং,
এই রক্ত কেউ পান করলে তার শরীরে কোনো ক্ষত থাকলে সেটা খুব দ্রুতই সেরে যেত। ওয়েন শাওলু এতে খুবই ভয় পেয়ে যায়, কারণ ওর রক্ত শোষণ করা হয়েছিল। আর এরপরে ওয়েন শাওলুকে ডেমন আবারও ফিরিয়েও দিয়ে যায়। ওর গলায় একটা কাটা দাগ দেখতে পায় ইয়েশিচি, আর ও বুঝতে পারে ডেমন ওর রক্ত পান করেছে, কিন্তু ওর তো কিছুই করার নেই। আর এরপরে ডেমন যখন যাচ্ছিল ওকে চাংশোয়ানের কিছু সৈন্যরা অ্যাটাক করে। আর এরপরে ও বুঝতেও পারে না যে আসলে ওকে অ্যাটাকটা করলো কে। ওদেরকে ও হারিয়ে তো দিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক সৈন্য ওখানে জড়ো হয়ে গিয়েছিল। এর ফলে ও নিজেও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিল। যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছিল তাই ও ওয়েন শাওলুর বাড়িতে চলে আসে, কারণ ওয়েন শাওলুর রক্ত পান করলে ও খুব দ্রুত আবার সুস্থও হয়ে যায়। তাই ও এখানে এসেছিল রক্ত পান করার জন্য। আর ওয়েন শাওলু আর কী করবে, যেহেতু একটা ডেমন এইটুকু রক্ত খাচ্ছে তাই ভালো, না হলে ওকে তো মেরেই ফেলে দিত। এরপরে ডেমন ওখানেই রেস্ট নিতে থাকে। কিছুক্ষণ পরে ওয়েন শাওলুর মাথায় একটা চিন্তা আসে। ওর মনে হয় ও ডেমনের মুখে কিছু আঁকিবুকি করুক, আর তারপরে ও ডেমনের মুখে আঁকতে লাগে আর ডেমনকেও ওটা দেখায়। ডেমন খুবই রেগে যায়, কিন্তু কিছুই বলে না, অনেকটা প্রেমিকের মতো যে গার্লফ্রেন্ড চালাচ্ছে, থাক ওকে কিছু বলবো না। ডেমনও ওকে কিছু বলে না, বরং ওর পাগলামিকে অনেক বেশি প্রশ্রয় দেয়। এরপরে ওয়েন শাওলু ওখান থেকে চলে আসে একটা মদের দোকানে, যে দোকানটা সুয়ান দিয়েছিল। ওখানে ও চুপে চুপে মদ খেতে লাগে। ঠিক তখনই ও চাংশোয়ানের কথা শুনতে পায় ওর স্পাইয়ের সঙ্গে। ওখানে ওরা বলছিল যে ওরা ডেমনকে আঘাত করেছে, ডেমন আঘাতপ্রাপ্ত হয়ে পালিয়ে গিয়েছে। এই কথা ও চুপি চুপি শুনে ফেলে। তার মানে ও বুঝতে পারে 9 মাথাওয়ালা ডেমনকে যারা আঘাত করেছে তারা হলো এরাই। কিন্তু ও তো সুয়ানকে চেনেই না, সুয়ান আসলে কে। আর এই কথা ও জানায়ও না ডেমনকে। এরপরে একদিন সুয়ানের সঙ্গে ওর দেখা হয়। সুয়ান ওর দোকানে ইনভাইট করে ওয়েন শাওলুকে, ওরা একসঙ্গে মদ খায়। যাই হোক, এরপরে আমরা আবার ডেমনকে দেখতে পাই। ডেমন একটা জায়গায় বসে নিজেকে হিল করছিল, আর ও ওয়েন শাওলুর কথাই ভাবছিল। এরপরে দৃশ্যে ওয়েন শাওলুর খুব মন খারাপ থাকে। ও একটা গাছের উপরে গিয়ে বসে ভাবতে লাগে ডেমনের কথা, আর দূর থেকে ডেমন ওকে দেখে ফেলেছিল। ডেমন যখন দেখে যে গাছের উপরে ওয়েন শাওলু বসে আছে, তখন ও দৌড়ে উড়ে যেয়ে ওর ডালের উপরে দাঁড়ায় আর বলে, এত রাত্রে তুমি এখানে বসে আছো কেন? আর তারপরে ওর কাছ থেকে আবার রক্তও পান করে। মানে যখনই ওদের দেখা হতো তখনই ও ওর কাছ থেকে রক্ত পান করতো। বয়ফ্রেন্ড হলে হয়তো নেকে কিস করতো, আর ও যেহেতু ডেমন তাই ও নেকে কামড়ে দেয়। আর এরপরে ওরা দুজনে গল্প করতে লাগে। ওদের দুজনের ভিতরে ভালোই বন্ধুত্ব হয়ে যায় এবং ওকে একটা গল্প শোনাতে লাগে এখন ওয়েন শাওলু। আসলে ছোটবেলায় ও অনেক কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করেছে। ও একটা বনের ভিতরে কিভাবে নিজেকে সার্ভাইভ করে রেখেছিল সেই গল্পই ওয়েন শাওলু বলতে লাগে ডেমনকে। ডেমনের মনে মনে খারাপও লাগে, কিন্তু ও তো ডেমন। আর তাই ওয়েন শাওলু যখন চলে যাচ্ছিল ওকে রেখে, তখন ওই ডালটাও ও নিজেই নিজের জাদু শক্তি দিয়ে ভেঙে দেয়। এতে ওয়েন শাওলু নিচে পড়ে যায়। আসলে আমি এই ডেমনের মন মাথা কিছুই বুঝি না। এই একবার কেয়ার করে আর একবার নিজেই ওকে ভেঙে চুরে দেয়। আর ওর এই ভাঙাচোরা জোড়া লাগাতে আসে ইয়েশিচি। ইয়েশিচি নিজের শক্তি দিয়ে ওকে বেশ কিছুটা সুস্থ করে তারপরে বাড়িতে নিয়ে আসে, আর ওকে এবার টেক কেয়ার করতে লাগে। যে যত দিক থেকে ওকে ভেঙে দেয়, ইয়েশিচি আসলে ওকে টেক কেয়ার করে সারিয়ে তুলতে লাগে। আর এদিকে মাঝে মাঝে চাংশোয়ানের সঙ্গেও কথাবার্তা হতো এখন ওয়েন শাওলুর, কিন্তু মাঝখানে বাম হাত ঢুকিয়ে দেয় ইয়েশিচি। আর এই বাম হাত ঢোকানোর ফলেই ও আসলে চাংশোয়ানের চোখে পড়ে যায়। এখন চাংশোয়ান ওর একজন স্পাইকে বলে, একটু খোঁজ লাগাও তো এই ইয়েশিচি ছেলেটা আসলে কে আর ওর ব্যাকগ্রাউন্ডটা আসলে কি। এরপরে ওয়েন শাওলুকে নেওয়ার জন্য আবারও ডেমন আসে। আর ওয়েন শাওলু যখন ডেমনের সঙ্গে যাচ্ছিল, ইয়েশিচি ওখানে ঠাই দাঁড়িয়ে থাকে। ওর আসলে ভয় লাগতো যতবার ডেমন ওকে নিয়ে চলে যেত। আর ডেমন ওকে নিয়ে আসতো শুধুমাত্র কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। যখন ডেমনের নিজের মন খারাপ থাকতো, একাকী লাগতো, ঠিক তখনই ও ওয়েন শাওলুর সঙ্গে সময় কাটাতো। আর ওকে নিয়ে বিভিন্ন জায়গায় যেত, ওকে সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করাতো। অনেকটা কোয়ালিটি টাইম কিন্তু ও ওয়েন শাওলুকে দিত। মনে মনে ও ওয়েন শাওলুকে আসলে পছন্দ করতে শুরু করে। এরপর দিন ডেমন যখন ওর ক্যাম্পে ফিরে যায়, তখন দেখে ওর আর্মিরা সবাই অসুস্থ হয়ে পড়ছে। কোন একটা রোগ ওদের জন্য পেয়ে বসেছে। আর এদিকে আমরা ওয়েন শাওলুকে দেখি ওর দোকানটা বাঁচানোর জন্য ও একটা লোকের সঙ্গে দেখা করতে যায়। ওর সঙ্গে ইয়েশিচিও গিয়েছিল। তো ইয়েশিচিকে দেখে একটা মেয়ে জোরে জোরে বলতে লাগে, মাস্টার আমি এতদিন আপনাকে খুঁজেছি, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমরা সবাই পাগলের মতো খুঁজেছি। এটা বলে ওই মেয়েটি কাঁদতে লাগে। আর এখন ওয়েন শাওলু বুঝে যায় যে এই ছেলে আসলে সাধারণ কোনো ছেলে নয়, ওর আসলে টিপ কোনো পরিচয় আছে। আর তাই ওয়েন শাওলু এখন ইয়েশিচিকে বলে, তুমি তো তোমার নিজের পরিবার ফিরে পেয়েছো, তুমি এখন চলে যাও। আর এদিকে চাংশোয়ানও জানতে পারে যে ইয়েশিচি আসলে তুষান ফ্যামিলির তুষান জিং। আর তার মানে হলো ও অনেক বড় একজন ব্যবসায়ী আর অনেক বড় একজন দেবতাও বটে। আর এখন তুষান জিংয়ের তো আর নিজের পরিচয় লুকিয়ে রাখার কোনো কারণই ছিল না। ও নিজের পরিচয় ফিরে আসে।
কিন্তু এসব দেখে মনে মনে অভিমানী করেছিল ওয়েনশালু। ওয়েনশালু এখন তুষান জিংয়ের সঙ্গে না মিশে তাই নতুন করে মেশে শুরু করে চাংশোয়ানের সঙ্গে। ও চাংশোয়ানের সঙ্গে যত বেশি কথা বলছিল আর তুষান জিংকে তত বেশি কথা দিয়ে হার্ট করছিল। আর ওদের দুজনের এই অভিমান বসে দেখতে লাগে চাংশোয়ান। সেদিন মন খারাপ করে ও রাত্রে শুয়েছিল, ঠিক তখনই ওখানে উদয় হয় ডেমন আর বলে ঘুমের ভান করবে না। আর ও যখন ঘুমের ভান করছিল তখনই চেয়ার থেকে ওকে ফেলে দেয় ডেমন আর বলে যে তোমার পাশে যে ছেলেটি সবসময় থাকে তার আসল পরিচয় কি। আর ও যখন বলতে না চায় তখন ওকে আবারও কামড়ে দেয় আর বলে যে তুমি আমাকে বলবে নাকি বলবে না। ও তখন বলে আমি যদি বলি ওর পরিচয় জানি না, তুমি কি বিশ্বাস করবে? কিন্তু ডেমন তখন বলে যে তুমি ওকে বলবে যে ওর ফ্যামিলি অনেক ধনী আর ওরা অনেক ওষুধের কারবার নিয়ে কাজ করে, ওকে আমার আর্মিদের জন্য কিছু ওষুধ দিতে। ওয়েনশালু বলে আমি কেন বলবো, তুমি যে বলো। ডেমন বলে আমি যদি ওকে বলি তবে হয়তো ওকে খুন করেই ওষুধ নিয়ে চলে আসতে হবে, তাই ভালো হয় না কোনো রক্তপাত না ঘটিয়ে ওষুধটা যদি তুমি হাতিয়ে নাও। আর এরপরে ও ঠিক করে ঠিক আছে আমি বলবো। ডেমন এবার ওয়েনশালুকে নিয়ে চলে আসে লেকের পাড়ে, যেখানে মন খারাপ করে তুষান জিং দাঁড়িয়েছিল। আর ও এসে তুষান জিংকে সরাসরি বলে এখানে কিছু ওষুধের লিস্ট দেওয়া আছে, এই ওষুধগুলো তুমি আমাদেরকে পাঠিয়ে দিবে আর ওই ওষুধগুলো ডেমন নিজে রিসিভ করবে। আর ওর কথায় হ্যাঁ বলে ওখান থেকে তুষান জিং চলে যায়। এরপরে ওয়েনশালু বলে ঠিক আছে তোমার কাজ তো হয়ে গিয়েছে, আমি এখন ঘুমাতে যাই। কিন্তু তখন ডেমন ওকে আটকে ধরে আর বলে যতক্ষণ আমি ওষুধ পাচ্ছি ততক্ষণ তুমি আমার সঙ্গে স্টিক হয়ে থাকবে। এরপরে ওকে ওর ক্যাম্পেইনে নিয়ে চলে আসে। রাতের বেলা যখন ঘুমাচ্ছিল ডেমন তখন ও মনে মনে ভাবতে লাগে এটাই তো সুযোগ। ওর ভিতরে ও আসলে চাইছিল একটা পয়জন বাগ ঢুকিয়ে দিতে। আমাদের কম্পিউটার ফোনে যেমন বাগ বা ভাইরাস লাগে, ও অমনই কোনো একটা ভাইরাস ঢুকিয়ে দিতে চাইছিল ডেমনের শরীরের ভিতর, কারণ ওই ভাইরাসের একটা অংশ ওর নিজের ভিতরেও থাকবে। এখন ওয়েনশালু নিজে যদি কোনো ব্যথা পায় তবে ডেমনও সেই ব্যথা নিজে নিজেই পাবে। কিন্তু যে ভাইরাসটি ওর ভিতরে ও ঢুকে দিতে চাইছিল ওই ভাইরাসটি কোনোভাবেই ওর দেহে প্রবেশ করে না, কারণ ও ছিল অনেক পাওয়ারফুল একটা ডেমন, ওর ভিতরে যা কিছু সহজে প্রবেশ করানো সহজ ছিল না। আর এর পরের দিন সকালে ও দেখতে পায় যে এখানে আর্মিতে ট্রেনিং দিচ্ছিল ডেমন। ও ভাবে যে মানুষজন ভাবে আসলে ডেমনদের কোনো ডিসিপ্লিনই নেই, কিন্তু ও কত সুন্দর করে ওর আর্মিতে ট্রেন করছে, তার মানে ওরাও ডিসিপ্লিন মেনেই চলে। আর এটা দেখে ওর ভালো লাগে। এমনকি ওর দুইজন আর্মি যখন মারা যায় ও খুবই ডিসিপ্লিন সব কিছু মেনটেন করে ওদেরকে দাহ করে। এটা দেখার পরে ওর খুব খারাপ লাগে, কারণ ও মনে মনে ভেবেছিল এরা ডেমন হলেও এরা আসলে ভালো, এরা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করে না পৃথিবীতে। আর এদিকে আমরা দেখতে পাই যে চাংশোয়ান জানতে পেরে গিয়েছিল তুষান জিং আসলে শিয়াংলু মানে ডেমনকে কিছু ঔষধ পাঠাবে, আর ওদের উদ্দেশ্য তো ওই ঔষধ হাতিয়ে নেওয়া। আর এদিকে যেহেতু এর রক্ত সবাইকে হিল করতে পারতো তাই ওয়েনশালু কিছুটা রক্ত ওষুধের ভিতরে মিশিয়ে দিয়েছিল ওখানকার যত আর্মি ছিল তাদের জন্য। কিন্তু ওকে এই অবস্থায় দেখে ফেলে এখন ডেমন আর বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এতজন আর্মিকে তুমি যদি তোমার রক্ত দিয়ে বাঁচাতে চাও তবে তুমি নিজেই শুকিয়ে মারা যাবে, কিন্তু ওদেরকে বাঁচাতে পারবে না। এরপরে ওরা সংবাদ পায় যে তুষান জিং ওষুধ নিয়ে এসেছে, কিন্তু তুষান জিং একটা জায়গায় ওষুধটা রেখে এসেছে। যখন ডেমন ওই ওষুধটা নিতে যায় তখন ও বুঝতে পারে এখানে একটা ট্র্যাপ পাতা আছে, আর ওই ট্র্যাপটাও ওই সেই পেতেছে যে সেদিন ওকে জঙ্গলে অ্যাটাক করেছিল, কারণ ও তো জানে না যে ওদের দলনেতা কে। আসলে ওর পিছনে যে চাংশোয়ান নিজেই লেগে আছে এটা তো ডেমন জানতো না। আর এখন ও এখানে এসেছিল নিজেকে হিল করার জন্য। ওকে এই অবস্থায় দেখে নিজেরই নেক বাড়িয়ে দিয়েছিল ওয়েনশালু। যখন ও রক্ত পান করা হয়ে যায় তখনও বলে যে ওষুধ সেই নিয়েছে যে সেদিন আমাকে জঙ্গলে অ্যাটাক করেছিল। আর তখন ওয়েনশালুর মনে পড়ে যে ও তো শুনেছিল চাংশোয়ান মানে সুয়ান যে আসলে মদের কারবার দিয়েছে, ওই ওর স্পাইয়ের সঙ্গে কথা বলছিল যে ডেমনকে ওরা আঘাত করেছে। তখন ও বলে এত বড় কোইন্সিডেন্স কিভাবে হতে পারে। ঠিক তখনই ওর গলা টিপে ধরে ডেমন আর বলে কে সে, কে আমার পিছনে লেগেছে। তখন ও বলে সুয়ান যে এখানে মদের কারবার দিয়েছে। আর তারপরে ওয়েনশালু এখন ডেমনের হয়ে কাজ করতে লাগে এবং ওরা ভাবে কোনো রক্তপাত ছাড়াই ওই ওষুধ ওরা চাংশোয়ানের কাছ থেকে নিয়ে নেবে। আর তার জন্য ওদের এখন দরকার হবে চাংশোয়ানের বোন আনিয়ানকে কিডন্যাপ করা। তাই ওয়েনশালু আসে আনিয়ানের কাছে অনেক রাত্রে আর ওকে বিভিন্ন কথা বলে উত্ত্যক্ত করতে লাগে। আর এদিকে চাংশোয়ানকে অন্যদিকে বিভ্রান্ত করে নিয়ে এসেছিল ডেমন এবং ওদেরকে এদিকে আটকিয়েছিল, আর অন্যদিকে ওয়েনশালু কিডন্যাপ করে নিয়ে এসেছিল আনিয়ানকে। এখন আনিয়ানকেও বলে যে তোমার ভাই আমাদের ওষুধ নিয়ে পালিয়েছে। আর এদিকে যখন ওর ভাই জানতে পারে ওর বোনকে কিডন্যাপ করা হয়েছে ও তো অনেক রেগে যায় আর বলে আমি একবার আমার বোনকে হারিয়েছি, আর একটা বোনকে আমি হারাতে পারবো না। আর এরা দুইজন যখন বসে কথা বলছিল তখন ডেমন বলে তুমি কিন্তু সুয়ানের
সোয়ানের বোনকে কিডন্যাপ করেছো। সো ওয়েন শালু, তোমাকে কিন্তু এখন সোয়ান অনেক বড় শাস্তি দিবে। তার জন্য তুমি কিছুদিন আমার সঙ্গে থাকতে পারো, তাহলে হয়তো ও তোমাকে অ্যাটাক করবে না। কিন্তু ওয়েন শালু বলে, আমি জানি আমি অনেক বিপদে পড়বো, তাও আমি আমার নিজেকে নিয়ে পরোয়া করি না। আর এরপরে ও আনিয়ানকে একটা ওষুধ খাইয়ে দেয় আর বলে, এটা একটা বিষ। এই বিষটা তোমাকে খাইয়ে দিয়েছি এজন্য যে তোমার ভাই আমাকে ধরে ফেললেও যাতে আমাকে মেরে ফেলতে না পারে, কারণ এই বিষের প্রতিষেধক একমাত্র আমি জানি। আর আমি যদি মরে যাই তাহলে তুমিও মরে যাবে। আর আনিয়ান ভ্যা করে কাঁদতে লাগে। আর তখন ওর ভাইয়ের লোকজন এসে ওয়েন শালুকে ধরেও ফেলে। আর ওর ভাই ওর দিকে একটা কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে ওর বোনকে জিজ্ঞেস করে যে তোকে কি খাইয়ে দিয়েছে। আনিয়ান বলে, এমন একটা বিষ যার প্রতিষেধক একমাত্র সেই জানে। আর এরপরে তো ওয়েন শালুকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়। ওর কাছে জিজ্ঞেস করা হয় ওকে কি বিষ খাওয়ানো হয়েছিল, এবং ওই কথা যখন ও বলে না তখন ওর হাতও পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু তখনই ওর ভিতরে যে বাঘটা ছিল যেটা ও ডেমনকে দিতে চেয়েছিল, ওই বাঘটা এখনও পাঠিয়ে দেয় এবার সোয়ানের দিকে, কারণ ও যে ব্যথা পাচ্ছে সেই ব্যথা সোয়ানও পাবে। কিন্তু ও যখন খুব ব্যথা পাচ্ছিল তখন ওর ছোটোবেলার কথাগুলো মনে পড়তে লাগে। ওর মনে পড়তে লাগে ওর চাচাতো ভাইয়ের কথা, কিন্তু ও তো জানে না যে সোয়ানই ওর চাচাতো ভাই। আর সোয়ানের ভিতরে এসে ওই বাঘটা এবার ঢুকে যায়। এদিকে আমরা তুষান সিংকে আর ডেমনকে দেখতে পাই। এরা দুইজন আলোচনা করে কিভাবে ওয়েন শাওলুকে ওখান থেকে বের করা যায়। আর ওকে বের করার জন্য প্রস্তুতি নেয় এবার ডেমন। এরপরে ডেমন ওকে কোনো রকমে ওখান থেকে বের করে নিয়ে ওর কটেজে চলে আসে। আর যখন জ্ঞান ফেরে ওয়েন শাওলুর তখন ও তুষান সিংকে দেখে আর ভাবে হয়তো তুষান সিংই ওকে বাঁচিয়েছে, কিন্তু ওকে তো অ্যাকচুয়ালি ডেমন বাঁচিয়েছে। এরপরে ও ভাবতে লাগে যে আমার হাতে যে ব্যথা আছে সেই ব্যথা সোয়ান নিজেও পাবে, কারণ আমি ওর ভিতরে একটা বাঘ ফিট করে দিয়েছি। এখন আমি যে ব্যথা পাবো সেটা ও পাবে। আমি আসলে ওই বাঘটা ফিট করতে চেয়েছিলাম আসলে ডেমনের ভিতরে, কারণ ডেমন আমাকে অনেক জ্বালায়। আমি চেয়েছিলাম আমি যে কষ্ট পাবো ডেমনও সেই কষ্ট পাক। কিন্তু ডেমন বাইরে থেকে এই সমস্ত কথা শুনে ফেলে আর বলে, তুমি যদি ওই বাঘটা আমার ভিতরে দিতেও ওটা কি আমার উপর কাজ করতো? আর এরপরে আমরা দেখি ওয়েন শাওলু তার হাত নিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। আর ওর এই কষ্ট দেখে ডেমনের নিজেরও খারাপ লাগছিল, কিন্তু ওই ইচ্ছাকৃতভাবে পেইন কিলার নিচ্ছে না, কারণ ও যত কষ্ট পাবে সোয়ানেরও কষ্ট হবে। আর ও তো চায় ও যে কষ্ট পাবে সোয়ানও সেই সমপরিমাণ কষ্ট পাক। কিন্তু এদিকে ওর কষ্ট দেখে ডেমনের কষ্ট লাগছিল। এদিকে সোয়ান বুঝতে পারে না ওর হঠাৎ হলোটা কি। ওর হাতে অযথায় যন্ত্রণা হচ্ছে, ডক্টরও বুঝতে পারছে না ওর হয়েছে কি। এরপরে ওরা জানতে পেরে যায় যে ওয়েন শাওলু আসলে ডেমনের কাছে আছে। আর ডেমনও বুঝতে পেরে গিয়েছিল যে ওয়েন শাওলুকে খোঁজার জন্য চাংশন এখানে নিশ্চয়ই আসবে। আর এদিকে চাংশন যে এখানে আসবে সেটাও বুঝতে পেরে গিয়েছিল ওয়েন শাওলু। আর তাই ডেমন এখন বলে যে আমি ওকে অ্যাটাক করব, কারণ আমি যদি ওকে আজকে না পারি তবে কোনো একদিন চাংশন নিজেই আমাকে মেরে ফেলে দিবে। আর তার জন্য আমাকে ওকে অ্যাটাক করতেই হবে। আর ডেমনের দলে এখন ছিল ওয়েন শাওলু। এরপরে ওরা দুই দল মুখোমুখি হয়। চাংশন বলে, আমি তো তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমি তো ওয়েন শাওলুকে নিতে এসেছি। কিন্তু ও তো ওয়েন শাওলুর অজুহাতে ওদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। এখন দুই পক্ষই খুব মারামারিতে লেগে যায়। আর এদিকে দূর থেকে এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে লাগে ওয়েন শাওলু। যখন পুরো দল থেকে আলাদা হয়ে গিয়েছিল চাংশন এবং ডেমন, ঠিক তখনই কাজ শুরু হয় এবার ওয়েন শাওলুর। ডেমনকে যখন চাংশন হারিয়ে দিচ্ছিল তখন এদিকে ওয়েন শাওলু নিজেই ওর হাতে পায়ে আঘাত করতে লাগে, আর যাতে ওই সেম আঘাত পেতে লাগে এখন চাংশন নিজেও। তাই যুদ্ধক্ষেত্রে ও একটু নার্ভাস হয়ে পড়ে। এদিকে যুদ্ধ করতে করতে ওর ভিতর থেকে একটা জুয়েলারির বক্স বেরিয়ে আসে, যেটার ভিতরে ওই একটা লেস ছিল, যে লেসটা শাওয়াও একদিন দিয়েছিল ওর চাচাতো ভাইকে। আর এটা দেখেই ওর মনে পড়ে যায় যে এই লেসটা তো আমি দিয়েছিলাম চাংশোয়ানকে, তার মানে এই সোয়ান আমার চাচাতো ভাই চাংশোয়ান। এটা যখন ও দেখে তখন ওর চোখ দিয়ে অনায়াসেই পানি গড়িয়ে পড়ে। এদিকে চাংশোয়ানকে তো একদম হারিয়েই দিয়েছিল ডেমন। ডেমন এখন প্রস্তুতি নিচ্ছিল একেবারেই ওকে বিনাশ করে দেওয়ার জন্য। ওকে বিভিন্ন রশি দিয়েও বেঁধেও ফেলেছিল। আর যখন ও বলতে লাগে মনে মনে যে শিয়ানের রাজপুত্র, তোমাকে এবার আমি আমার নিজের হাতেই শেষ করব, তখন আমরা বুঝতে পারি যে চাংশোয়ানের আসল পরিচয় কিন্তু ভালোভাবে জানতো ডেমন। আর এদিকে চাংশোয়ান ভাবতে লাগে ওর বোনের কথা। ও বলে, শাওয়াও তুই আমাকে ক্ষমা করে দিস, আমি বলেছিলাম এই পৃথিবীতে আমি তোকে রক্ষা করব, আমি সেটা পারলাম না। ঠিক তখনই ওর সামনে চলে আসে ওর বোন শাওয়াও, মানে ওয়েন শাওলু। আসলে ওয়েন শাওলু তো ওর বোন। আর এখন ডেমন ভুলক্রমে ওয়েন শাওলুর পিঠে খামচে দিয়েছিল। আর ও এখন কোনোভাবেই ওর ভাইকে বাঁচিয়ে নিয়েছিল। ও এখন যদি মারাও যায় তাও ওর অনেক সুখ হবে, কারণ শেষমেশ ও তো ওর ভাইকে চিনতে পেরেছে। তবে সোয়ান বুঝতে পারে না ওয়েন শাওলু কেন ওকে বাঁচালো। ও এখন সোয়ানকে বলে যে তুমি এখান থেকে চলে যাও।
আর ডেমনের পা জড়িয়ে ধরে বলে তুমি ওকে মেরো না। কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না ডেমন যে হঠাৎ ওয়েনশালুর হলোটা কি। ও ওয়েনশালুর গলা ধরে বলে তোমার জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছে। কিন্তু যখন ওয়েনশালু মৃত্যুর কোলে ঢলে পড়ে ও নিজেই আবার ওকে প্রোটেক্ট দিতে লাগে, মানে ও নিজেই ওকে মারবে আবার নিজেই ওকে কেয়ার করবে। আর এদিকে সোয়ান ভাবতে লাগে ওয়েনশালু তোকে মারতে চেয়েছিল, তবে কেন ওকে আবার বাঁচালো, ওর কি অন্য কোনো মোটিভ আছে? এদিকে একটা পুলে নিয়ে এসেছিল ওয়েনশালুকে ডেমন ওকে বাঁচানোর জন্য, আর ওর ভিতরে অনেক শক্তি ও দিতে লাগে যাতে ও বেঁচে ওঠে। আর যখন জ্ঞান ফিরে এসেছিল ওয়েনশালুর তখন ও ডেমনকে বলতে লাগে যে আমার জন্য তোমার প্ল্যান সব ভেস্তে গেল, এর জন্য আমি দুঃখিত, কিন্তু তুমি তো আমাকে বাইট হিসেবে ব্যবহার করেছিলে তাই না, কারণ তুমি সবসময় সোয়ানের আসল পরিচয় জানতে। ঠিক তখনই ওর গলা টিপে ধরে আবারও ডেমন আর বলে যে তোমাকে বাইট হিসেবে ব্যবহার করেছি তো কি হয়েছে, এবং এটা বলে রাগের বশে ওর নেকে আবারও কামড়ে দিয়ে ওর রক্ত চুষতে লাগে। কিন্তু যখন ওর গলায় কামড়ানো হয় এদিকে নিজের গলায়ও ব্যথা পেতে লাগে সোয়ান, আর ও মনে মনে ভাবতে লাগে যে ওই লোকটি এখন অসুস্থ, আর তারপরেও ও এখন এইসব কাজ করে বেড়াচ্ছে। মানে ও ভেবেছিল ওয়েনশালু মনে হয় কারোর সঙ্গে এখন রোম্যান্স করছে, কিন্তু এখানে তো কাহিনী ছিল অন্যরকম। ও আসলে যার সঙ্গে রোম্যান্স করছিল সে আসলে ওর রক্তই খায়। এবার তারপরে যখন আবারও মৃত্যুর কোলে ঢলে পড়ছিল ওয়েনশালু তখন একটু অন্যরকম ফিলই হতে লাগে ডেমনের। ও আস্তে আস্তে ভাবতে লাগে আসলে তুমি কি একটা ছেলে নাকি তুমি মেয়ে, আমার তো মনে হয় তুমি মেয়ে। এটা বলে যখন ওর দেহে ও স্পর্শ করে তখন ওয়েনশালু বলে তুমি কি করছো, আমি একটা ছেলে, আর একটা ছেলের সঙ্গে তুমি এমন কেন করছো? আর তখন ডেমন বলে তুমি কি আসলেই কোনো ছেলে? তুমি সেদিন গান গাইয়ে ফেই ফেইকে ডাকছিলে, ফেই ফেই একটা জন্তু, আর ফেই ফেই শুধুমাত্র নারী কণ্ঠেই আকৃষ্ট হয়, সো বোঝাই যাচ্ছে তুমি একটা নারী, কারণ মানুষ ভুল করলেও জন্তুরা কিন্তু কখনো ভুল করে না। কিন্তু ওয়েনশালু তখন বলতে লাগে তুমি আমাকে অবিশ্বাস করছো, ঠিক আছে যদি আমাকে অবিশ্বাস করো তো দেখো আমার বুকে হাত দিয়ে দেখো যে আমি আসলে মেয়ে নাকি ছেলে। আর তখন ডেমনকে বলতে লাগে তোমার ফেক বডির উপর আমার কোনো আগ্রহ নেই। আর এরপরে ওর সমস্ত শক্তি দিয়ে ও ওয়েনশালুকে একদম সারিয়ে দিতে লাগে, এমনকি ওর নিজের ভিতরে শক্তি দিয়েও ও ওয়েনশালুকে সারিয়ে তুলতে লাগে। যখন ও নিজের অনেক শক্তি ব্যয় করে ও ওয়েনশালুকে সারিয়ে তোলে এবং ওখান থেকে ওকে রেখে চলে যায়, ঠিক তখন ওখানে তুষান জিং আসে আর ওকে নিয়ে ওর নিজের বাড়িতে চলে আসে আর সেবা যত্ন করতে লাগে। এভাবে দুই প্রেমিকের সেবা যত্নে ওয়েনশালু কিন্তু সুস্থ হয়ে উঠেছিল। এরপরে তুষান সিংকে এবং ওর পরিবারকে ধন্যবাদ জানিয়ে ও ওখান থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে আবারও ফিরে আসে, অর্থাৎ নিজের টাউনে এসে ও আবারও ডাক্তারি কাজ শুরু করে দেয়। আর এবার ওর সঙ্গে দেখা করতে আসে সোয়ান। সোয়ান আসলে বুঝতে চাইছিল যে ওয়েনশালু তার মনে আছেটা কি, সে আমাকে একবার মারতে চাইলো আর একবার নিজের জীবন দিয়ে আমাকে বাঁচালো, তার মানে নিশ্চয়ই কোনো একটা ঘটনা তো আছে। এদিকে সোয়ানকে দেখে একটা অন্যরকম ব্যবহার করতে লাগে ওর সঙ্গে এখন ওয়েনশালু, কারণ ও তো জানে এটাই ওর সেই হারানো চাচাতো ভাই। একদিকে ও ভাবছিল নিজের ভাইয়ের কথা, অন্যদিকে সোয়ান ভাবছিল হয়তো ওয়েনশালু ও শত্রু। এখন পুরো বিপরীত মুখে দুটো কাজকর্ম চলছিল তাদের দুজনের ভিতরে, কিন্তু সোয়ান এখন ওকে তো মোটামুটি একটু সন্দেহের চোখেই দেখছিল, আর অন্যদিকে শাওয়াও তো ওকে ভাইয়ের চোখেই দেখছিল। ওদের মাঝখানে মাঝে মাঝে আবার ইয়াজিশি মানে তুষান সিং ইয়াজিশি সেজে আসতো। ও আসলে সবসময় শাওয়াওয়ের পাশেই থাকতে চায়, কিন্তু শাওয়াও যেহেতু ওর নিজের পরিচয় এখনো কাউকে দেয়নি সেজন্য ও ওকে চলে যেতে বলে। এদিকে আমরা ফেং ফেং নামের একটা মহিলাকে দেখতে পাই, সে আবার তুষান সিং এর বাগদত্তা ছিল, মানে তার সঙ্গে ওর বিয়ে ঠিক ছিল। তবে তুষান সিং এই মহিলাকে একদমই সহ্য করতে পারতো না, তাকে ও পছন্দ করতো না। তবে ওই মেয়েটিকে আমরা দেখি তুষান সিং এর প্রতি খুবই ভালো ব্যবহার করতে, আর ও তো চায় ওর সঙ্গেই ওর বিয়ে হোক। তবে এই মহিলার উদ্দেশ্য ছিল খারাপ। ওর কাছে আমরা একটা জাদুকরি বল্ব দেখতে পাই আর ওর হাতে দেখতে পাই একটা তলোয়ার। এদিকে আমরা শিয়াংলু মানে ডেমনকে দেখতে পাই, ও একটা বুড়োর কাছে আসে আর এই বৃদ্ধর কাছেও জানতে চায় পয়জনিয়াস বাঘ সম্পর্কে, মানে যে বাঘটা ওর শরীরের ভিতরে ঢোকাতে চেয়েছে শাওয়াও। তো এরপরে ওই লোক বলে যে পয়জনিয়াস বাঘ তো কোনো মেয়েই আসলে তৈরি করতে পারে, এবং এটা যদি ও লাভারের দেহের ভিতরে ঢুকিয়ে দেয় তবে তারা একই সঙ্গে বাঁচে আর একই সঙ্গে মরে। এরপরে শিয়াংলু মানে ডেমন আসে শাওয়াও এর কাছে আর ওকে উড়িয়ে নিয়ে একটা জায়গায় চলে যায়। আর এদিকে আমরা দেখি যে একদল সৈন্যরা এসে আক্রমণ করে চাংশোয়ানের উপর। চাংশোয়ান যখন ওদেরকে প্রতিরোধ করছিল ঠিক তখনই আমরা আকাশ থেকে মিস ফাংফাংকে দেখতে পাই, ওর হাতে একটা তরোয়ার ছিল এবং ওটা দিয়ে ও এবার বিদ্ধ
করতে চায় চাংশোয়ানকে। আর এদিকে হঠাৎ করেই আমরা দেখি শাওয়াওকে ডেমন পানির ভিতরে নিয়ে যায় এবং পানির ভিতরে নিয়ে গেলে এদিকে চাংশোয়ানেরই দম বন্ধ লাগছিল, কারণ ওদিকে শাওয়াওর দম বন্ধ লাগছিল, তার জন্য ওর ইফেক্ট এর উপরে পড়ে। আর ঠিক তখনই মিস ফাংফাং এর বুকে ওই তীরটা ছুঁড়ে দেয়। আসলে এটা সমস্তটাই করেছিল ডেমন, কারণ ডেমন জানতো ওরা দুইজন যেহেতু একই পয়জনিয়াস বার্গ একে অপরকে শেয়ার করেছে, সেজন্য এখন যে কষ্টটা পাবে শাওয়াও সেই কষ্ট পাবে সোয়ান নিজেও। আর ও চাইছিল এর ভিতরে শাওয়াওকে মেরে ফেলতে। যদিও শাওয়াওকে মেরে ফেলতে পারে, তবে সোয়ান এমনিই মারা যাবে। কিন্তু কিছুক্ষণ পরে ওর আবার খারাপ লাগে, তাই ও শাওয়াওকে আবার বাঁচাতে যায়, কারণ ও তো শাওয়াওকে মেরে ফেলতে পারবেই না, ও তো শাওয়াওয়ের প্রেমে পড়ে গিয়েছে। তাই ও নিজেই শাওয়াওকে আবার বাঁচিয়ে ফেলে আর ওকে উপরে তুলে নিয়ে আসে। এদিকে মিস ফাংফাং একটা সেই জাদুর বলকে এখন পাখি বানিয়ে দেয়। সেই পাখিটাও পাঠিয়ে দেয় এবার ডেমনের কাছে। আর ডেমনের কাছে যখন ওই পাখিটা আসে, ও বুঝতে পারে যে মিস ফাংফাং তীর ছুঁড়ে দিয়েছে চাংশোয়ানের বুকে। তার মানে এরা দুইজন একজোট হয়ে কাজ করছিল। তবে ওরা একে অপরের কি হয় সে সম্পর্কে আমরা পরে জানবো। এদিকে কোনো কিছুই কিন্তু জানতো না শাওয়াও। তো শাওয়াওর যখন জ্ঞান ফেরে, ও শুধু শুধু ভাবতে লাগে যে কেন ওকে শিয়াংলু মানে ডেমন মারতে চাইলো। এদিকে এর অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, কোনোভাবেই সোয়ানের বুক থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। এমনকি ফিজিশিয়ানও বুঝতে পারে না কেন ওর বুক থেকে এখন এত রক্ত ঝরছে। অন্যদিকে শাওয়াও কিন্তু ভালো ছিল। ঠিক তখনই ওকে ডেমন বলে, তোমাকে তো দেখে ঠিকই মনে হচ্ছে, তার মানে তুমি যে কষ্ট পাও সেই কষ্টটা শুধুমাত্র সোয়ান পাবে, কিন্তু সোয়ান কষ্ট পেলে সেই কষ্ট তুমি পাবে না। তখন ডেমনকে শাওয়াও বলতে লাগে যে সোয়ানের তুমি কোনো ক্ষতি করবে না। তখন ডেমন বলে, তুমি যেহেতু সোয়ানকে এত কেয়ার করো, তবে ওর ভিতর থেকে পয়জনিয়াস বাগ কেন বের করে ফেলছো না? আর তখন ও বলে, কারণ আমি বের করতে পারি না। ওটা কি তুমি একটু বের করতে পারবে, কারণ তুমি তো ডেমন। আর তখন ওর মাথায় হাত লাগে শিয়াংলু। আসলে ডেমন কিন্তু মনে মনে ওকে পছন্দ করে, আর ডেমনকে কেউ যদি 9 মাথার ডেমন বলে, ডেমন তাকে মেরে ফেলে। শুধু একমাত্র ও শাওয়াওকে কিছু বলে না, কারণ শাওয়াওর প্রতি ওর বিশেষ মায়া আছে। তো শাওয়াও ওকে বলে যে তুমি তো অন্য সবাইকে তোমাকে ডেমন বলে মেরে ফেলো, আমাকে কেন মারো না? তখন শিয়াংলু বলে, কারণ তুমি হৃদয় থেকে আমাকে ডেমন হিসাবে মানো না, তার জন্য আমি তোমাকে মারি না। আর এরপরে যখন শাওয়াও জানতে পারে সোয়ান এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে, তখন ওর দৌড়ে সোয়ানের কাছে আসে। আর সোয়ানকে বাঁচানোর জন্য ও এখন সব কিছু করতে পারে। কিন্তু সোয়ান এটা বুঝতে পারছিল না যে ও আসলে শাওয়াওর জন্যই মরতে বসেছিল। আর এদিকে আমরা মিস ফাংফাংকে দেখতে পাই, ও যে কেন সোয়ানের বিরুদ্ধে এত রাগ পুষে রেখেছিল সেটাও আমরা জানি না। আর এখন আমরা দেখি যে ও ওই প্যালেসে এসেছে, মানে তুষান সিংদের প্যালেসে এসেছে এ কারণে ওর কাছ থেকে খুব মূল্যবান একটা বরফ সংগ্রহ করতে। যেহেতু সোয়ানের বুক থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না, আর এই বরফই পারে ওর রক্ত পড়া বন্ধ করে দিতে। ও কোনো রকমে সোয়ানকে সুস্থ করে দেয়। আর তারপরে সোয়ান এই সিটি ছেড়ে এখনও নিজের সিটিতে ফিরে যেতে লাগে। তবে সোয়ান ভাবতে লাগে যে আসলে ওই লোকটা খুবই রহস্যময়ী, কারণ ওই লোকটার জন্যই সোয়ান মরতে পড়ে, আবার ওয়েন শিয়ালো নিজে যে ওকে বাঁচিয়ে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই যে আবারও ডেমন আসে শাওয়াওয়ের সঙ্গে দেখা করতে। আরও শাওয়াওকে বলে যে তুমি যেহেতু ওই পয়জনিয়াস বাঘটা নিজেই পালন করেছো, তো তুমি এটা কোথায় পেয়েছিলে? আর তখন শাওয়াও ওকে বলতে লাগে একটা বৃদ্ধ মহিলা এটা আমাকে দিয়েছিল। তখন ডেমন বলে এই ধরনের বাঘ পালন করা খুব একটা সহজ নয়। ডেমন তখন বলে সোয়ানের দেহ থেকে ওই বাঘটা আমি আমার দেহে নিয়ে নিব, কিন্তু তার জন্য তোমাকে একটা শর্ত পালন করতে হবে। আর ঠিক তখনই খুব ভয় পেয়ে যায় শাওয়াও আর বলে যে তুমি আমাকে সোয়ানকে মেরে ফেলতে বলো না আবার, বা তুমি তুষান সিংয়ের কোনো ক্ষতি করবে না, অথবা তুমি এটাও বলবে না যে হাউলিং এবং শিয়ান মানে ওর বাবা এবং দাদাদের মারতে। আর তখন শিয়াংলু বলে যে না, আমি কি স্টুপিড হয়ে গিয়েছি, নাকি আমার 9 মাথা খারাপ হয়ে গিয়েছে যে ওদেরকে মারতে বলবো? আর তারপরে ওরা একটা ডিল করে। আর তখন শাওয়াওকে বলে ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, দরকার হলে আমি আমার নিজের জীবন দিব। তখন শিয়াংলু ওকে বলে ইন ফিউচারে তোমাকে আমি একটা কাজ করতে বলবো, আর তুমি যদি সেই কাজটি না করো তবে তোমার সমস্ত আনন্দ বেদনায় পরিণত হবে এবং তোমার সমস্ত খুশি দুঃখে পরিণত হবে। আর তারপরে শাওয়াও বলে যে ঠিক আছে, আমি যদি তোমার কথা না মানি এবং তোমার প্রমিস না পালন করি, তবে অবশ্যই আমার সমস্ত আনন্দ দুঃখে পরিণত হোক এবং আমার সমস্ত খুশি বেদনায় পরিণত হোক, এবং আমি এটাতে রাজি আছি। আর তারপরে শিয়াংলু ভাবে ঠিক আছে, তাহলে ওই বাঘটি আমি আমার নিজের দেহের ভিতরে নিয়ে নিব।
আর তুমি যদি তোমার কথা না রাখো তবে শেষ পর্যন্ত ভোগান্তি তুমিই বহন করবে। আর এরপরে ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা একটা মাউন্টেইনে যাবে, আর সেখানে গিয়ে আস্তে আস্তে ওরা সোয়ানের দেহ থেকে ওই বাঘটা বের করে আনবে আর ওটা ঢুকিয়ে দেবে ডেমনের দেহে। আর তারপরে ওরা একটা সমুদ্রে চলে আসে, যে সমুদ্রের চারপাশে ছিল পাহাড়। এখানে এসেই মূলত তারা তাদের মন্ত্র সাধনা করবে বলে সিদ্ধান্ত নেয়। এরপরে ওরা দুজন যখন এখানে বসে তখন প্রথমে সেই ওয়ালনাটটি, যে নাটের ভিতরে ওই বাঘটুতো রেখেছিল সবসময়ই, শাওয়াও সেটা বের করে আর ওর নিজের রক্ত ওই ওয়ালনাটের উপরে দিতে লাগে এবং একই সঙ্গে শিয়াংলুর রক্ত ওর উপরে দিতে হয়। আর এরপরে ও মন্ত্র সাধনা করতে লাগে। আর যখন ও মন্ত্র সাধনা শুরু করে তখন ওদের দুজনকে ঘিরে অনেক বাঘ চারপাশে ঘুরতে লাগে। আর এদিকে একটা তপস্যাতেও বসেছিল সোয়ানের তখন মনে পড়তে লাগে শাওয়াওয়ের সাথে কাটানোর সময়গুলো। ওর ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ার সাথে সাথে ওর রক্ত উঠে যায় মুখ দিয়ে আর ওর ভিতরে দিয়ে বাঘটাও বের হয়ে চলে যায়। আর বাঘটা আস্তে আস্তে এবার এসে ঢুকে যায় ডেমনের দেহে। কিন্তু যখনই ঢোকে তখন ওরা হালকা একটা ধাক্কা অনুভব করে আর তারপরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আর এতে তো আর একটু অবাক হয়ে যায় শাওয়াও। আর ও এখন ডেমনকে বলে, এত সহজে বাঘ এভাবে নিজের দেহে ঢুকিয়ে নিলে, তবে আগে কেন তুমি আমাকে বলনি? আর তারপরে ওর অলনাটটিও খুঁজে পায় না, ওটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল তাও বুঝতে পারে না। আসলে ওর জন্য তো মনে ডেমনের অনেক মায়া আছে, তার জন্য বাঘটা ঢুকতে একদম সময় নেয়নি। আসলে যে ওই মেয়েকে ভালোবাসবে, যে বাঘটা তৈরি করেছে তাকে যে ভালোবাসবে, তার দেহে এই বাঘটা ঢুকতে একদমই টাইম নেবে না। আর যেহেতু ওই বাঘটা শাওয়াও নিজে পালন করেছে এবং শাওয়াওকে অনেক পছন্দ করে ডেমন, তার জন্য ওর দেহে ওই বাঘটা খুব দ্রুতই ঢুকে গিয়েছিল। আর এরপরে ওরা আসার সময় সমুদ্রের তলদেশের বিভিন্ন জিনিসপত্র এক্সপ্লোর করতে লাগে। আর শাওয়াওয়ের এইসব ঘুরে দেখতে খুবই ভালো লাগে। আর এরপরে ডেমনের সঙ্গে ডেটিং শেষ করে ও ফিরে আসে। আর এদিকে আমরা আবার সোয়ানকে দেখতে পাই। সোয়ান ওর মাস্টারের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে যে ওই শহরে গিয়ে ওর একটা ডক্টরের সঙ্গে পরিচয় হয়েছিল, যে ডক্টর একটা পয়জনিয়াস বাঘ নিজের ভিতরে রেখেছিল আর তার দেহেও ঢুকিয়ে দিয়েছিল। মানে ও কিন্তু শাওয়াওয়ের কথাই বলছিল, তবে ও তো আর জানে না যে এই ডক্টর আসলে তারই হারিয়ে যাওয়া বোন শাওয়াও। আর ও যাকে মাস্টার বলছিল এটা আসলে শাওয়াওয়েরই বাবা, তার মানে ওর আঙ্কেল হয়। আর ওর কাছে সমস্ত কথা শোনার পরে ওর আঙ্কেল ওকে বলে যে তুমি ওই ডক্টরকে একটু এই প্যালেসে নিয়ে আসবে। এতে সোয়ান বেশ অবাক হয় যে আঙ্কেল কেন ওই ডক্টরকে দেখতে চাইলো। আর তাই ও এখন চলে আসে আবার ওই কোয়েনশি সিটিতে। আর এখন এসে ওয়েনশালুকে বলতে লাগে যে তুমি আমার সঙ্গে আমার প্যালেসে যাবে, কারণ রাজা তোমাকে দেখতে চেয়েছে। কিন্তু ওয়েনশালু মানে শাওয়াও প্রথমে যাবে না বলেই বলে দেয়। কিন্তু তখন সোয়ান ওকে বলে তুমি মনে হয় না বলতে পারবে না, কারণ একজন রাজা যদি তোমাকে আহ্বান করে তোমাকে অবশ্যই যেতে হবে। ও তখন বলে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি নিজের জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে যাব। আর এরপরে ও সোয়ানকে বলে আমি তো এই শহরে অনেক দিন থেকেই থাকি, আর এখন আমি বাজারের কিছু মানুষজনের কাছ থেকে বিদায় নিয়ে আসি। এটা বলে ও ওখান থেকে বেরিয়ে পড়ে। আর ও সোজা এবার তুষান ম্যানশনে চলে আসে আর তুষান জিংকে বলে এখান থেকে ওকে নিয়ে পালিয়ে যেতে। তুষান জিং তো এক বাক্যে রাজি, কারণ ও শাওয়াওয়ের জন্য সব কিছু করতে পারে। আর এদিকে শাওয়াও যে পালিয়ে গিয়েছিল তা আবার সোয়ান জানতে পেরে যায়। ওদিকে আমরা দেখতে পাই যে ডেমনও জানতে পেরে গিয়েছিল শাওয়াওয়ের সঙ্গে কিছু একটা হচ্ছে। ও এবার শাওয়াওয়ের বাড়িতে এসে দেখে যে এখানে শাওয়াও নেই। আর এখন শাওয়াও যদি নিজেকে একটু আঘাতও করে সে কষ্টও পাবে ডেমন নিজে। এরপরে আমরা আবার দেখি ওরা অনেক দূর চলে এসেছিল। তুষান জিং বলতে লাগে ওর বড় ভাইয়ের কথা। এটা ওর বড় ভাই তুষান জিংকে একদমই সহ্য করতে পারতো না, তাই তুষান জিংকে এভাবে মেরে ওকে ভিক্ষুক বানিয়ে ওর প্যালেস থেকে বের করে দিয়েছিল। আপনারা তো প্রথমে দেখেইছিলেন যে তুষান জিং এর অবস্থা কি ভয়ানক ছিল, আর ওকে বাঁচিয়েছিল শাওয়াও। তো সেই গল্প ও করছিল শাওয়াওয়ের সঙ্গে। ছোটবেলায় আসলে ওর বড় ভাই ওকে খুবই ভালোবাসতো, কিন্তু একদিন হঠাৎ করে ওর বড় ভাই আঘাতপ্রাপ্ত হয়। আর ওর মা এসে তুষান জিংকে বলে তোমার কোথায় আঘাত লেগেছে, কিন্তু আঘাত লেগেছিল ওর বড় ভাইয়ের কোনো খেয়ালই রাখে না ওর মা। এতে ওর বড় ভাইয়ের খুবই খারাপ লাগে। আর তারপর থেকেই ওর বড় ভাই তুষান জিংকে একদমই দেখতে পারতো না। তারপরে আরও এক ঘটনা ঘটে যায়। তাহলে যখন ওদের মা মারা যায় তখন ও জানতে পারে যে ওই মা আসলে ওর আসল মা ছিল না, ওটা ছিল তুষান জিংয়ের মা। ওর মা ছিল অন্য কেউ। তার জন্য ওর আরও বেশি তুষান জিংয়ের প্রতি রাগ ছিল, তাই ও তুষান জিংকে মেরে ওভাবে ওর হাত পা ভেঙে দিয়েছিল। আর এখন আমরা দেখতে পাই ওরা যে বাড়িতে এসে উঠেছিল সেই বাড়ি চারিদিক থেকে ঘেরাও করেছিল চাংশোয়ান বলে আমরা জানি তোমরা এই বাড়ির ভিতরে আছো, তাই এখান থেকে বেরিয়ে আসো। কিন্তু তুষান জিং শাওয়াওকে বলে আমি এদিকটা দেখছি, তুমি অন্য পথ দিয়ে এখান থেকে বের হয়ে চলে যাবে, এদেরকে আমি সামলাচ্ছি। তারপরে ওরা একটা ধোঁয়া দেয়, সেই ধোঁয়ার ফলে একদম অন্ধকার হয়ে যায় চারপাশ। এর ভিতর থেকে শাওয়াও পালিয়ে চলে যায় আর শাওয়াওকে ওরা দেখতে পায় না। এরপরে যখন সব কিছু আবার পরিষ্কার হয়ে যায় তখন ওরা দেখে এখানে শাওয়াও নেই, শুধুমাত্র তুষান জিং আছে। আর তুষান জিংকে এবার ওরা মেরে একদম কুপঘাত করে দেয় আর বলে শাওয়াও কোথায়। আর তুষান জিং তো বলবেই না যে শাওয়াও কোথায় গিয়েছে, কিন্তু শাওয়াও কিছু দূর আসার পরে ওর মনে হয়
যে আমি এটা ভুল করছি, কারণ ওরা শুধু শুধু তুষানজিংকে মেরে একেবারে শেষ করে দিবে। তাই ও পুনরায় আবারও ফিরে আসে আর চাংশোয়ানের হাতে ধরা দেয়। যখন ও আসে তখন চাংশোয়ানের লোকজন ওর পা ভেঙে দেয় আর ভাঙা পা নিয়ে ওকে নিয়ে চলতে লাগে। এদিকে ওর যখন পা ভেঙে দেওয়া হয়েছিল তখন ডেমনেরও পা ভেঙে যায় আর ও বুঝতে পারে যে কোথাও একটা বিপদে পড়েছে শাওয়াও। আর এরপরে শাওয়াওকে নিয়ে ওরা সোজা চলে আসে শিয়ান মাউন্টেনে আর এখানে এসে ওদেরকে বন্দি করে রাখা হয়। আর অন্যদিকে ওকে দেখার জন্য ওদিকে আসতে লাগে ডেমন। এরপরে ওদের যে কারাগারে বন্দি করে রাখা হয় সেই কারাগারে তুষানজিং শাওয়াওকে বলে, আমি সবসময় জানতাম তুমি একটা মেয়ে, আমি সেই প্রথম দিন থেকেই জানি তুমি একটা মেয়ে, আর আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করি, আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। শাওয়াও ওকে জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝলে আমি মেয়ে? তখন ও বলে যে একদিন তুমি আমাকে গোসল করাতে নিয়ে গিয়েছিলে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা মেয়ে। তারপরে ওকে জড়িয়ে ধরে আর ওকে ওর ভালোবাসার কথা বলে। শাওয়াও ওর কোনো রেসপন্স করে না। তখন তুষানজিং বলে, আমি জানি আমি এঙ্গেজড এবং মিস ফাংফাংয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা আছে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি এই সমস্ত কিছু আমি সলভ করে ফেলবো আর তুমি আমার জন্য অপেক্ষা করবে। আর এদিকে আমরা আমার ডেমনকে দেখতে পাই। ও তো ভাবে শাওয়াও এর কোনো ক্ষতি হয়েছে আর শাওয়াওকে একবার দেখার জন্য ও এবার সমুদ্র তোলপার করে ফেলতে লাগে। আর অবশেষে ও সমস্ত কিছু ভেদ করে এবার এই কারাগার পর্যন্ত পৌঁছে যায়। আর তারপরে শাওয়াও ওকে দেখে তো অবাক হয়ে যায় যে ওর জন্য ডেমনও এখানে এসেছে, তার মানে ওরা সত্যিই ওর জন্য অনেক কেয়ার করে। এরপর ডেমন ওকে বলে, তুমি যদি কোনো বিপদে পড়ে থাকো বা তুমি যদি চাংশনের হাতে ধরা দিতে না চাও তবে তুমি আমার সঙ্গে যেতে পারো, এই পৃথিবীর কারোর স্বার্থ নেই আমার থেকে তোমাকে আলাদা করতে পারে। আর তখন শাওয়াও ওকে বলে, আমি তোমার সঙ্গে যাব না, এরা আমার কোনো ক্ষতিও করবে না আর আমি ভালো আছি। তুমি যে এখানে এসেছো তাতে আমি অনেক খুশি হয়েছি, তুমি আমার প্রকৃত বন্ধু। তাছাড়া এরা আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু এরা তোমার ক্ষতি করতে পারে, তাই তুমি এখান থেকে চলে যাও। তো এবার ডেমন ওর পথে চলে যেতে লাগে আর এরা সবাই ভাবতে লাগে যে শাওয়াওকে আসলে সবাই কতখানি কেয়ার করে। এরপরে শাওয়াওকে নিয়ে রাজার সঙ্গে দেখা করাতে নিয়ে আসে তুষানজিং কোলে করে। যখন ও একদম মেনশনের সামনে আসে তখন ও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই মেনশনের সামনেই ও কত হেসেছে, কত খেলেছে। এরপরে ওদের দুজনকেই ভালো পোশাক দেওয়া হয়। শাওয়াও এরপরে রাজার সামনে যায়, কিন্তু ও নিজের মুখটি ঘুরিয়ে রেখেছিল। তুষানজিং বারবার কোলে করে নিয়েই ওকে সবখানে যাচ্ছিল, কিন্তু ও কিছুতেই রাজাকে ওর মুখটি দেখাতে চায় না, কারণ ও তো জানে এটা ওর নিজের বাবা। আর ওর সন্দেহ হচ্ছিল হয়তো ওর বাবা ওকে দেখলেই চিনে ফেলবে, তাই ও বিভিন্ন রূপ আচরণ করতে লাগে। যেমন ও খুব গোগ্রা, সে এখানে খেতে লাগে গপ গপ করে, যাতে ওকে দেখে মনেই হয় না ও এই পরিবারের কেউ। মানে ও নিজের একটা লো প্রোফাইল ক্রিয়েট করছিল, যার জন্য ওকে দেখে একটা খুব খ্যাত মানুষ মনে হয়। আর ঠিক তখনই ওর বাবা ওকে বলতে লাগে যে আমার একটা মেয়ে ছিল, সে রাইস কেক খেতে খুব পছন্দ করতো, আর তাছাড়া সে যখন ঘুমাতে যেত তার আগে তাকে গল্প বলে শোনাতে হতো। এই কথা শাওয়াও শোনার পরে ওখান থেকে চলে যায়, কিন্তু সুয়ান অবাক হয়ে যায় আর ওর মাস্টারকে জিজ্ঞেস করে এই কথাগুলো ওর মাস্টার কেন বলল। তখন ওর মাস্টার বলে, তুমি যা ভাবছো সেটাই, আসলে ওই লোকটি আর কেউই নয় বরং আমাদেরই শাওয়াও। ওর মাস্টার বলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ও আমার সেই ছোট্ট হারিয়ে যাওয়া মেয়ে শাওয়াও। আর এখন সুয়ান অবাক হয়ে যায়, কারণ শাওয়াও ওকে বাঁচানোর জন্য বারবার নিজের জীবন বিপন্ন করেছে, ইভেন ওকে দুইবার বাঁচিয়েছে, আর ও কিনা ওকে সন্দেহ করেছিল। ও ভাবতে লাগে শাওয়াও বারবার বুঝিয়েই দিয়েছে ও আমার সেই ছোট্ট বোন শাওয়াও, কিন্তু আমি ওকে চিনতে পারিনি। আর এখন তাই ও শাওয়াও এর কাছে আসে, আর ও তো শাওয়াও এর পা ভেঙে দিয়েছিল, তাই নিজের শক্তি দিয়ে ওর পা আবার ঠিক করতে যায়। কিন্তু ও হয়তো কোনো খারাপ কিছু করে ফেলতে পারে, তাই ভয় পেয়ে আগে থেকেই ওর হাতে আঘাত করতে লাগে তুষানজিং। কিন্তু তারপরেও এই সব কিছু তোয়াক্কা করে শাওয়াও এর পায়ে ওর শক্তি প্রদান করতে লাগে এখন সুয়ান। তাই তুষানজিং ওর নিজের শক্তি তুলে নেয়, কারণ ও বুঝতে পেরেছিল সুয়ান আসলে ভালো কাজই করছে, মানে শাওয়াও এর পা ঠিক করে দিচ্ছে। সুয়ানের হাত দিয়ে তখন রক্ত বের হচ্ছিল। এরপর সুয়ান ওর পা ঠিক করে দিয়ে কাঁদো কাঁদো চোখে ওখান থেকে চলে যায়, কিন্তু শাওয়াওকে বুঝতে দেয় না। তবে শাওয়াও ঠিকই বুঝতে পেরে গিয়েছিল যে তার ভাই বুঝতে পেরেছে এটা সেই, তাই ও অনেক কাঁদতে লাগে। আর ওদিকে সুয়ানও ওর জন্য অনেক কান্নাকাটি করতে লাগে। পরদিন শাওয়াও বাইরে বের হয়ে এসে দেখে যে ওর বাবা ওর জন্য একটা স্বর্ণের পাহাড় দিয়েছে, কারণ ও এখানে এসে ওর বাবাকে বলেছিল যে আমি জীবনে স্বর্ণের পাহাড় দেখতে চাই, মানে জীবনে যদি ওর কোনো স্বপ্ন থাকে তাহলে একটা সোনার পাহাড় দেখার। আর তাই ওর বাবা, যিনি একজন রাজা, সে তো মেয়ের জন্য একটা সোনার পাহাড় করে দিতেই পারে, তাই না? কিন্তু এরপরে ওর রানিয়ানির সঙ্গে দেখা হয়,
আর আনিয়ান এবার ওকে ধরে নিয়ে আসে ওর রুমে আর অনেক মারধর করতে লাগে, কারণ একদিন ওকে কিডন্যাপ করে নিয়েছিল ওয়েন শাওলিও নামের সেই লোক। আনিয়ান তো জানে না এটা ওর বোন শাওয়াও, তাই এবার ও ওকে মারতে লাগে। যখন ওকে মারা হচ্ছিল তখন সেই মারের ব্যথা এদিকে পাচ্ছিল ডেমন। ডেমন বুঝতে পারে যে আসলে শাওয়াও কোথাও একটা মার খাচ্ছে, তোর নিজেরই রাগ হয় আর ও বলতে লাগে মেয়েটা কি কেবল মারই খায়, ওকে উল্টো কাউকে মার দিতে পারে না। আর এরপরে যখন শাওয়াও এর সামনে আনিয়ানের মা চলে আসে, ও অবাক হয়ে ওই মহিলাকে দেখতে লাগে, কারণ এই মহিলাকে দেখতে একদম ওর মায়ের মতো ছিল। শাওয়াও এর মায়ের চেহারাও সেম ছিল। ও তো ভাবতে লাগে যে এটাই হয়তো ওর মা। ওর তখন মনে পড়ে ছোটবেলায় ওর মা ওকে বলেছিল আমি যুদ্ধ থেকে ঠিকই ফিরে আসব, কিন্তু ওর মা আর ওর কোনো খোঁজ নেয়নি। সেই দৃশ্য যখন ওর মনে পড়ে ও ভাবতে লাগে এটা ওর মা, কিন্তু এটা ওর মা ছিল না, এটা ছিল আনিয়ানের মা। ও তো অনেক কাঁদতে লাগে আর মা মা বলে চিল্লাতে লাগে, কিন্তু ওর মুখে রুমাল পরা থাকায় ওর ওই চিৎকার বেশি একটা বোঝা যাচ্ছিল না। ও ওই মহিলার জামা কাপড় টেনে ধরতে লাগে আর বলতে লাগে মা তুমি কেন একবারও আমার খোঁজ করনি, আর বারবার কাঁদতে লাগে। কিন্তু কেউ ওর কোনো কথাই বুঝতে পারে না। আর ওই মহিলা তো মোটেও বুঝতে পারে না এই লোকটি কেন তার এইভাবে জামা কাপড় টানছে। এরপরে সেখানে চলে আসে সুয়ান। সুয়ান এবার ওকে ধরে শান্ত করার চেষ্টা করে, ওটা আনিয়ানের মা এবং ও দেখতে একদম তোর মায়ের মতো, আর আমি তোর ভাই সুয়ান, তুই আমাকে চিনতে পারছিস না। আর শাওয়াও বলতে লাগে যে ভাইয়া আমার মা বলেছিল আমার মা ফিরে আসবে, কিন্তু আমার মা ফিরে এসে আমার আর কোনো খোঁজ করেনি। তখন ও আবারও বলতে লাগে শাওয়াও ওটা তোর মা নয়, ওটা আমাদের আঙ্কেলের দ্বিতীয় স্ত্রী এবং ওটা আনিয়ানের মা, আর আমি তোর ভাই। তোর মা সেদিনই মারা গিয়েছিল, যেদিন সে যুদ্ধে গিয়েছিল। তোর মা বেঁচে নেই। আর তারপরে ও বারবার মামা করে কাঁদতে লাগে। আর শাওয়া ওকে জড়িয়ে ধরে এবার সুয়ান, দেবনা বলে ওকে জড়িয়ে ধরে, আর শাওয়া ও ভাইয়া বলে ওকে জড়িয়ে ধরে, আর সবাই ওখানে প্রায় কেঁদে ফেলেছিল। এরপরে আমরা দেখতে পাই যে শাওয়াও এর কাছে এবার সুয়ান এসে বলে যে তুই কিন্তু আমাকে ভাইয়া বলে রেখেছিস, এখন আর অস্বীকার করতে পারবি না, তুই আমার হারিয়ে যাওয়া সেই ছোট্ট বোন শাওয়াও। আর এরপরে শাওয়াওকে তুলে নিয়ে ওর বাবার সামনে নিয়ে আসে। ওর বাবার সামনে মাথা নত করে। ওর বাবারও তো চোখ দিয়ে পানি পড়ছিল। ওর বাবাও বুঝতে পারছিল না মেয়েকে কি বলবে। ওর বাবা বলে যেদিন তোর ট্রেনিং শেষ হয়ে যায় গুরুমায়ের কাছে, আমি ভেবেছিলাম তোকে নিয়ে আসবো, কিন্তু সেই ট্রেনিং শেষ হওয়ার পরে এদিকে খুব বড় ঝামেলা হয়। তোর চাচারা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন তোকে নিয়ে আসলে তোর উপরেও আঘাত আসতে পারতো, তাই আমি ভেবেছিলাম তোর যেহেতু ট্রেনিং শেষ হয়ে গিয়েছে তুই তো গুরুমায়ের কাছে ভালো থাকবি, আমি তোকে এই অরাজকতা থেমে গেলে তারপরে নিয়ে আসবো। কিন্তু আমি বুঝতে পারিনি আমার সেই ছোট্ট মেয়ে ট্রেনিং শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়বে আর ও হারিয়ে যাবে। তারপরে ওর বাবা ওকে খেলা দেখাতে লাগে যেমনটা ছোটবেলায় দেখাতো। আসলে আপনাদের নিশ্চয় মনে আছে শাওয়াওকে ওর দাদু পাঠিয়ে দিয়েছিল একটা পাহাড়ের ট্রেনিং নেওয়ার জন্য। সেখান থেকে ট্রেনিং শেষ করে ও যখন ফিরে আসবে ঠিক তখনই ওকে কেউ রিসিভ করতে যায় না, আর ও নিজে নিজে ফিরতে গিয়েই পথ হারিয়ে ফেলে। আর সেখান থেকেই ও ভবঘুরে হয়ে এ জায়গায় ওই জায়গায় পড়ে থাকে। সেখান থেকেই মূলত ও হারিয়ে গিয়েছিল। ও এখন বলতে লাগে ওর ভাইয়ের সঙ্গে যে যখন ওর ট্রেনিং শেষ হয়ে যায় তখন ও দুই মহিলাকে বলতে শোনে ওর মা নাকি একটা ডেমনের সঙ্গে পরকীয়া করেছে, আর ও নাকি ওর মায়ের এবং একটা ডেমনেরই সন্তান। এইসব শোনার পরে ও ছোট্ট মনে খুব প্রভাব পড়ে। এটা শুনে তো অনেক রেগে যায় সুয়ান আর বলে তুই আমার আঙ্কেলের সন্তান এবং তুই আমার ছোট্ট বোন। আর তারপরেই তো শাওয়াও হারিয়ে গিয়েছিল আর শাওয়াওকে ডেমনরা খুঁজছিল। ঠিক তখন শাওয়াও নিজেকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনার সাথে সাথে ওর ফেস বদল হতে লাগে। তার মানে হলো শাওয়াও যখন যে ফেস চাইতো ওর চেহারা তেমন হয়ে যেত। কখনো ওর ফেস ছেলে হয়ে যেত, কখনো সুন্দর হতো, কখনো মেয়ে হতো। চেহারা পরিবর্তনের এক অদ্ভুত অসুখ ওর ভিতরে ছিল, কিন্তু একসময় ও নিজেকে মনস্টার ভাবতে শুরু করে। তার মানে হলো যেহেতু ওর নির্দিষ্ট কোনো চেহারা নেই এবং ওর যেটা রিয়েল ফেস ও আস্তে আস্তে সেটা ভুলে যেতে লাগে, কারণ সবসময় ওর চেহারা পরিবর্তন হয়েই চলতো আর এটাও নিজে কন্ট্রোল করতে পারতো না। তাছাড়া লোকে বলতো ও নাকি ডেমনের মেয়ে, তার জন্য ও এটা পারে, কারণ কোনো পরী কিন্তু নিজের চেহারা বদল করতে পারে না। এরপরে একদিন ওর একটা লোকের সঙ্গে দেখা হয়। এই লোকটা ওকে একটা আয়না গিফট করে। এই আয়নাতেই মূলত তাকালেই ওর চেহারা পরিবর্তনও দেখতে পেত এবং এটা একটা জাদুকরী আয়না ছিল। আর ওই লোকটা কোনো সাধারণ লোক ছিল না, ওই লোকটা ছিল একজন ডেমন। ওই লোকটা শাওয়াওকে বন্দি করে আর বলে তোর বাবা আমার ভাইকে মেরেছে, তার জন্য আমি তোকে মেরে ফেলবো। কারণ এই লোকটা ছিল আসলে যে ডেমনের সঙ্গে ওর মায়ের পরকীয়া ছিল তারই ভাই। তারপরে ওই ডেমনের কাছ থেকে ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে বেঁচে ফেরে। তারপরে ও কুয়েনশি সিটিতে যায় আর ওখান থেকেই স্থায়ীভাবে ওয়েন শালু নামের জীবন শুরু করে। আর এখন তো ও ফিরে এসেছে শাওয়াও হিসাবে, তবে ও জানে না ওর আসল চেহারা কীভাবে ফিরে পেতে হবে। আর ওর ভাইকে এটাও বলে যে সবসময় লোকজন বলতো আমি নাকি ডেমনের মেয়ে, তো ওর নিজেরও মাঝে মাঝে সন্দেহ হতো। আর এই সমস্ত কথা এখন সুয়ান ওর আঙ্কেলকে বলে। ওর আঙ্কেল তারপরে শাওয়াওকে ডাকে আর শাওয়াও
শাওয়াওয়ের মাথার যে রাজটিকা ছিল সেই রাজটিকাটি পুনর্জীবিত করে ফেলে। তার মানে শাওয়াও ওদের পরিবারের যে রাজটিকা বহন করতো সেটা ওর বাবা আবার ফিরিয়ে আনে। আর ওর বাবা বলে যে তোমার আসল যে চেহারা সেটা আমি ফিরিয়ে আনতে পারবো না, সেটা তোমাকে ফিরিয়ে আনতে পারে একমাত্র গুরুমা, তোমার তার কাছে যেতে হবে। এবার এর পরের দৃশ্যে আমরা আবার শাওয়াও এবং সোয়ানকে দেখতে পাই। ওরা নিজেদের ভিতরে বেশ কিছুদিন সময় যাপন করতে লাগে। আর শাওয়াও বারবার সোয়ানকে বলতে লাগে আমার আসলেই সন্দেহ হয় আমার বাবার মেয়ে যদি আমি না হই আমার বাবা আমাকে কখনো ত্যাগ করবে না তো। ওর আসলে খারাপ লাগে আর ও মনে মনে ভাবতে লাগে ও হয়তো কোনো ডেমনের মেয়ে। তখন সোয়ানও ভাবতে লাগে একদিন আন্টি ওকে বলেছিল শাওয়াও কিন্তু তোমাদের মতো সাধারণ কোনো পরি নয়, ও একটু তোমাদের থেকে অন্যরকম আর তুমি সবসময় ওকে দেখে রাখবে। সোয়ানের এখন সেই কথা মনে পড়ে আর ওর মনে হয় শাওয়াও আসলেই কি কোনো ডেমনের মেয়ে। আর এরপরে ও এখন শাওয়াওকে সবসময় বলতে লাগে পৃথিবীর যাই হয়ে যাক না কেন তুই আমার ছোট বোন হয়েছিলি, তুই আমার ছোট বোন হয়েই থাকবি। মানে ও আর কখনো শাওয়াওকে হারাতে চায় না। ছোট্টবেলায় ওরা দুই ভাই বোন ওদের সব আপনজনকে হারিয়ে ফেলেছে, শাওয়াও ওর মাকে হারিয়ে ফেলেছে। এখন থাকতে ওরা দুই ভাই বোনই আছে আর এই দুই ভাই বোন একে অপরকে আর কখনোই হারাতে চায় না। তাই শাওয়াওকে জড়িয়ে ধরে সোয়ান আর বলে আমি তোকে গুরু মায়ের কাছে নিয়ে যাব। এরপরে আমরা অন্য একটা মহিলাকে দেখি যে আবার অনেক প্রভাবশালী পরিবারের মেয়ে, তার নাম ঝুম। সে অনেক ভালো বাদ্যযন্ত্র বাজাতে জানতো। ওরা এসেছিল সমুদ্র ভ্রমণে আর সেম সমুদ্র ভ্রমণে গিয়েছিল ওদিন সোয়ান আর ওর দুই বোনকে নিয়ে। সেদিন ওরা যখন ওখানে বাঁশি বাজাচ্ছিল তখন ঝুম ওদের এই বাঁশির সুর শুনে মোহিত হয়ে যায়। আর ওখানে আমরা আবার ফাংফাংকেও দেখি। মিস ফাংফাং এদের থেকেও কম ধনী হওয়ায় ওকে ম্যাডাম বলেই ডাকতো। আর এখন আমরা ঝুমকে দেখি সে বাঁশির সুর শুনে তো মোহিত হয়ে যায় এবং প্রেমে পড়ে যায় ওই বাঁশিওয়ালার। আর ওই বাঁশিওয়ালাই তো ছিল আসলে সোয়ান। আসলে তুষান জিংয়ের একটা বন্ধু ছিল আর ওই যে নীল কোট পরা ওই লোকটি আসলে তুষান জিংয়ের বন্ধু। আর তুষান জিংয়ের এই বন্ধুর বোনই হলো ঝুম। আর ঝুম এখন সোয়ানকে পছন্দ করে আর ও চায় যে কোনো মূল্যে সোয়ানকে নিজের করে নিতে। আবার সোয়ান এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখে কারণ এরা সবাই বড় বড় বিজনেসম্যান আর ও ভবিষ্যতে রাজা হতে চায়, যার জন্যই এই বিজনেসম্যানদের সঙ্গে ওর অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আর এদিকে আমরা ডেমনকে দেখতে পাই একটা নৌকায় করে যাচ্ছিল কারণ তুষান সিং এবং ওর বাগদত্তাকে দেখে ওর বেশ মন খারাপ হয়েছিল, তাই ও ঘোরার উদ্দেশ্যে এই নৌকাটা দাঁড় করায়। আর তখন আমরা ডেমনকে দেখতে পাই একটা মহিলার রূপ নিয়েছে কারণ ও এখন শাওয়াও এর সামনে ও নিজের রূপটি প্রকাশ করতে চায় না। আর শাওয়াও যেহেতু তখন ছেলের পোশাকে ছিল তাই ও খুব দূরত্ব বজায় রেখেই বসেছিল কিন্তু বারবার নৌকা দুলছিল। তার মানে ডেমন নিজেই কিন্তু নৌকাটা ইচ্ছে করে দোলাচ্ছিল আর নৌকাটা দোলার ফলে বারবার শাওয়াও ডেমনের গায়েই ধাক্কা লাগছিল। এরপরে ওরা যখন যাচ্ছিল সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে অনেক কাপলরাই ছিল একটা ব্রিজের উপর আর ওখানে অনেক তারাবাজি ফুটছিল। এগুলো দেখে শাওয়াও এর অনেক ভাল লাগে আর ডেমনেরও খুব ভাল লাগে কারণ ওরা একসঙ্গে এই সময়টা উপভোগ করতে পারছে। এমন একটা সুন্দর সময়ে ওরা দুইজন একসঙ্গে আছে। হঠাৎ করে ডেমন পড়ে যায় আর ওকে শাওয়াও ধরে ফেলে। ডেমন তো নিজের মনে মনে ভাবতে লাগছিল যে আমি শাওয়াওকে এভাবে পেয়েছি আমি ভাবতে পারছি না, তবে শাওয়াও তো জানতো না ওটা আসলে ডেমন ছিল। এরপরে ডেমন ওকে একটা নদীর কিনারে নামিয়ে দিয়ে চলে যায়। এরপরে আবারও নিজের রূপে ফিরে আসে, তবে ওর খুব মন খারাপ দেখাচ্ছিল কারণ ইতোমধ্যেই ওর সবসময়ের যে ঘুরে বেড়ানোর সঙ্গী তাকে হারিয়েই ফেলেছে প্রায়। এদিকে আবার তুষান জিংয়ের বড় ভাইকে দেখানো হয় যার সঙ্গে তুষান জিংয়ের বাগদত্তা তার একটা ইলিগাল সম্পর্ক ছিল। ওরা দুইজন মিলেই চায় যে তুষান জিংয়ের পতন হোক। তার মানে বুঝতেই পারছেন তুষান জিংয়ের যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওই মহিলা আসলে কত বড় ধূর্তবাজ মহিলা, একই সঙ্গে ওর ভাই নিজেও। আর এবার ওই গুরুমায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছিল শাওয়াওকে সোয়ান। গুরুমা বলে যে আমি তোমার ভিতরে রোগ সম্পূর্ণভাবে ভালো করতে পারবো না, তবে আমি তোমার স্থায়ী রূপ ফিরিয়ে দিতে পারবো। গুরুমার হাতে একটা ফুলের ডাল ছিল আর ওই ফুলের ডাল ছোঁয়ালেই ওর কপালের যে রাষ্ট্রিকা সেটা পুনরুজ্জীবিত হয়ে উঠেছিল। এরপর গুরুমা ওকে বলে দিঘির জলে নামতে আর নামতে নামতে অনেক দূর যেতে বলে। ঠিক তখনই চারদিক থেকে ফুলের পাপড়িও এসে ওকে ঘিরে ধরতে লাগে আর এত শত ফুলের পাপড়ি আস্তে আস্তে মিলে একটা বড় ফুলের সৃষ্টি করে। ওর ভিতরে আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে লাগে শাওয়াও। একসময় ফুলের পাপড়িটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর এই অলৌকিক দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওখানে সোয়ান। এরপরে ফুলের পাপড়ি আবারও খুলতে শুরু করে আর খুলে একটা সম্পূর্ণ ফুল হয়ে যায় আর ওর ভিতরেই পড়ে থাকে শাওয়াও। আর শাওয়াও এর ওর আসল রূপ এবার ফিরে এসেছিল। শাওয়াও একদম মেয়ে রূপে উঠে দাঁড়ায় এবং ওর পরনে সুন্দর একটা ড্রেস ছিল। ওর চুল একদম সুন্দর হয়ে গিয়েছিল, ওর কপালের রাষ্ট্রিকা এবং ওর সমস্ত জুয়েলারি সবকিছু মিলিয়ে ওকে খুব রাজকীয় দেখাচ্ছিল। আর ও পানিতে যেখানে যেখানে স্পর্শ করছিল সেখানে সেখানেই ফুল হয়ে যাচ্ছিল। ওর ভাই তো অবাক দৃষ্টিতে ওকে দেখতে লাগে আর ওর এত সুন্দর বোনকে দেখে ওর পুরাতন সব কথা মনে পড়তে লাগে। আর বলা ভালো যে প্রথম দেখায় ও হয়তো ওর বোনের প্রেমে পড়ে গিয়েছিল। তারপরে বোনকে নিয়ে সোজা চলে আসে প্যালেস
ফেলেছে। আর বাবার সামনে এসে দাঁড়ায় এবার শাওয়াও। ওর বাবা বলে, তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, তুমি একদম আমার প্রিন্সেস। আর এরপরে এখন সবার সামনেই ওর পরিচয় দেওয়া হয়, কিন্তু আনিয়ান তো মানতেই পারে না এটা শাওয়াও। আর ও এখন বলে যে তাহলে আমার কি হবে, মানে ও একটু জেলাস হয়ে পড়েছিল। আর এদিকে ডেমনের খুব মন খারাপ থাকে, কারণ ডেমন ওর সবসময় সঙ্গীকে হারিয়ে ফেলেছে। ওর মাঝে মাঝেই ওয়েনশালোর কথা মনে পড়ে এবং ওর ওই বিরহ যাপন করতে লাগে। ভাবুন তো, একজন ডেমন যেও কিনা বাপ্পারাজের মতো বিরহ যাপন করে, এটাও আবার হয় নাকি। আর এরপরে ওর বাবা সবাইকে ইনভাইট করে, মানে যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকেই প্যালেসে ডাকা হয়, কারণ আজকে তার হারিয়ে যাওয়া মেয়ের সবার সামনে নতুন করে পরিচয় হবে। আর আজকে তো শাওয়াওকে দেখতে খুবই ভালো লাগছিল। ওকে দেখে ওর ভাই তুষানজিং এবং ফেংলং সবাই ওর প্রেমে পড়ে যায়। মানে এত সুন্দর একটা মেয়েকে দেখলে যে কেউই আসলে পাগল হয়ে যাবে। আর ফেংলং তো হা করে দেখতে লাগে, আর সুয়ানার তো গালের ভিতরে এমনি মাছি ঢুকে যাবে ভাব। ওদিকে তুষানজিং তো আছেই, তুষানজিং ওকে যে কোনো অবস্থাতেই ভালোবাসে। তবে এখানে আরও একজন ব্যক্তি ছিল, আর সে হলো আমাদের ডেমন। আর ডেমন এখানে তার সাজ পাল্টে সাধারণ সাজে এসেছিল। আর এদিকে খুবই মন খারাপ ছিল আনিয়ানের, তাই ও একটা সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিল। তখন ওখানে চলে আসে ডেমন, আর ওকে এবার ভাঙাতে লাগে আর বলতে লাগে, তুমি সহ্যই করতে পারছো না যে শাওয়াও তোমার বোন, তাই না? তুমি কি ওর ক্ষতি চাও? তুমি যদি ওর ক্ষতি চাও তবে আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি ওকে আমার হাতে তুলে দাও, বাদ বাকিটা আমি দেখছি। আর তখন আনিয়ান বলে, তুমি কেন আমার হেল্প করবে? আর তখন ও বলে, কারণ মানুষের ক্ষতি করাই তো আমার দায়িত্ব, তাই না? তাছাড়া চাংশন আমার সব থেকে বড় শত্রু, এখন ওর বোনের যদি আমি ক্ষতি করি তবে তো ওরই ক্ষতি করা হলো। আনিয়ান ওর ফাঁদে পড়ে যায়, তাছাড়া ওর চোখ দিয়ে ওকেও বসেও করে নেয়। আর আনিয়ান এবার ফাঁদে ফেলে শাওয়াওকে, আর শাওয়াওকে ও তুষানজিং বলে ডেকে আনে একটা পাহাড়ের উপর, পাহাড় থেকে পানির ভিতরে ওকে ফেলে দেয়। আর ও যখন আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল তখন আমরা আবার শিয়াংলুকে দেখতে পাই, আর শিয়াংলু আস্তে আস্তে নিচে আসে আর ওকে টেনে ধরে। ও যত উপরের দিকে উঠতে যাচ্ছিল শিয়াংলু ওকে তত নিচের দিকে টানতে লাগে আর ওকে কিস করতে যায়, কিন্তু ওকে কোনোভাবেই কিস করতে পারে না, কারণ শাওয়াও ওকে কিস করতে দেয় না। এরপরে ওকে নিয়ে ও উপরে চলে আসে। অন্যদিকে তুষানজিং কিন্তু ওর জন্য ওয়েট করছিল, মানে শাওয়াও তুষানজিংকে কথা দিয়েছিল আজকে ওর সঙ্গে দেখা করবে। আর এদিকে তো ও দেখা করতে পারে না, বরং ও শিয়াংলুর খপ্পরে পড়ে যায়। ও আসলে শিয়াংলুকে ভয় পেত, শিয়াংলু ওকে কিস করতে চায়, কিন্তু ও শিয়াংলুকে কিস করতে চায় না। এতে শিয়াংলুর খারাপ লাগে, কারণ শিয়াংলু বুঝতে পারে যে যাকে ও এত বেশি ভালোবাসে সে তাকে ঘৃণা করে, মানে তাকে ভয় পায়। তাই ও এই মাঝ সমুদ্রে ওকে রেখে ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে তুষানজিং ওর জন্য ওয়েট করতেই থাকে, ততক্ষণে পানি ওর কোমর পর্যন্ত উঠে এসেছিল। ওদিকে শাওয়াও যখন সাঁতার দিয়ে এই সমুদ্র পার হচ্ছিল তখনও পানির নিচে তলিয়ে যায়, আর ওকে অ্যাকচুয়ালি আবারও বাঁচিয়ে নেয় ডেমন। কিন্তু ডেমন বাঁচিয়ে সেই ক্রেডিট দেয় সম্পূর্ণ তুষানজিংকে, মানে গভীর সমুদ্র থেকে ওকে তুলে এনে যখন পাড়ে রাখে তখন পাড় থেকেই ওকে নিয়ে তুষানজিং চলে যায়। আর শাওয়াও ভাবে যে গভীর সমুদ্র থেকে হয়তো তুষানজিংই ওকে বাঁচিয়েছে। আর এদিকে হৃদয়ে খুব কষ্ট হতে লাগে ডেমনের। আর শাওয়াও আর তুষানজিং দুজনে বসে গল্প করছিল, তখন শাওয়াও বলতে লাগে, একজন আজকে আমাকে কিস করতে চেয়েছে কিন্তু আমি তাকে কিস করতে দেইনি। আর অন্যদিকে ওর ভাই চিন্তিত হয়ে পড়ে যে ওর বোন এতক্ষণ গেল তা ফিরে এলো না কেন। আর এদিকে ও তুষানজিংকে কিস করে আর বলে যে আমাকে কিস করতে চেয়েছে তাকে আমি দেইনি, কিন্তু আমি নিজে তোমাকে কিস করতে চাই, এটা বলে ও তুষানজিংকে কিস করে। এদিকে বোঝাই যায় ও তুষানজিংকে কতটা ভালোবাসে। এদিকে ওর ভাই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যখন বোনকে পায় তখন বলে, তোর চুলের এই অবস্থা কেন? তুই সারা রাত কী করেছিস? তুষানজিংকে তোর সঙ্গে কিছু করেছে? তার মানে ওর ভাইয়ের আসলে চিন্তা হচ্ছিল না জানি ওর বোন সারা রাত কী করে ফেলেছে। এদিকে এবার ও ফিরে আসে আনিয়ানকে ধরতে। আনিয়ানকে তো বেদম মারধর করে, কারণ আনিয়ান ওকে সমুদ্রে ফেলে দিয়েছিল। আর এরপরে ওরা সবাই মিলে আবারও একটা সমুদ্র যাত্রায় বের হয়। কিন্তু এখানে সুয়ানের খুব খারাপ লাগে যখনই তুষানজিংয়ের সঙ্গে ও নিজের বোনকে দেখতো, আর তাই ও ঝুমের সঙ্গে সময় অতিবাহিত করতে লাগে যাতে ওর মন খারাপটা একটু হলেও কমে। আসলে সুয়ান ওর বোনকে এত ভালো যে বেশি ফেলেছিল তাও নিজেই বুঝতে পারে না। অন্যদিকে আবার তুষানজিংয়ের ভাই এবং ওর বাগদত্তা এরা দুজনে মিলে অপকর্ম তো শুরু করে দিয়েছিল, মানে ওদের পরকীয়া কিন্তু চলছিল। আর এভাবেই ওদের সময়গুলো অতিবাহিত হতে লাগে। তো এখানে আমরা দেখি শাওয়াওকে ওর ভাইয়ের সঙ্গে এসেছিল দাদার সাথে দেখা করতে। ওর দাদুই তো ওদের ওই রাজ্যের রাজা, কিন্তু ওর চাচারা কোনোভাবেই ওর চাচাতো ভাই মানে সুয়ানকে ঢুকতে দিতে চায় না। শাওয়াও বলে যে আমি আমার ভাইয়াকে ছাড়া যাবই না। আর শাওয়াওকে না করার কোনো কারণ নেই, কারণ ও এখন প্রিন্সেস। আর যেহেতু ওর মার বেঁচে নেই তাই ওর মায়ের জায়গা এখন শাওয়াওয়ের নিজের। তারপরে শাওয়াও এবং সুয়ান ওদের সেই আগের জায়গায় চলে আসে যেখানে ছোটবেলায় ওরা মানুষ হয়েছে। ওরা ওদের দাদুর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু শাওয়াও ওর দাদুর সঙ্গে খুব রাফভাবে কথা বলে, কারণ ওর দাদুই তো ওকে ওই পাহাড়ে পাঠিয়েছিল দীক্ষা নেওয়ার জন্য। তারপরেও হারিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই ওরা দুজনই দাদুর কাছে খুব একটা আদর যত্ন পায়নি।
তাই শাওয়াও বাইরে এসে কাঁদতে লাগে। আর এখানেই তো ও একটা দোলনাতে চড়তো সেই ছোট্টবেলায়, দুই ভাই বোন একসঙ্গে। তাই ওর জন্য একটা দোলনাও বানিয়ে দিয়েছিল সুয়ান। এখানে বসেই ওরা পুরাতন স্মৃতি যাপন করছিল। আর ওদের খুবই ভালো লাগছিল, কারণ ওরা পুরাতন সময়ে আবার ফিরে আসতে পেরেছে। এদিকে একটা জঙ্গলে বসে মদ খাচ্ছিল শাওয়াও, আর ওকে এই ওয়াইনের বোতলগুলো সব পাঠায় তুষান সিং। এতে আবার সোয়ান একটু জেলাস ফিল করে, কারণ ও তো ওর বোনকে অনেক বেশি পছন্দ করে, তবে ও এটা বুঝতে পারে না। এরপর শাওয়াওকে নিয়ে ওর ভাই একটা ক্লাবে আসে, আর এখানে এসে ও ডেমনকে দেখতে পায়। তবে ডেমনের এখানে একদম অন্যরকম রূপ ছিল। ও খুব একটা ভালো করে চিনতে না পারলেও বুঝতে পারে এটাই ডেমন। ডেমন এখানে একটা অন্যরকম পরিচয় এসেছিল। ওর নিজের নাম বলছিল ফাং ফাং বেই, তার মানে মিস ফাং ফাং, মানে যার সাথে তুষান সিং এর বিয়ে হবে তার ভাই সাথে ও এখানে এসেছে। আর এরপরে ও এখানে দেখে ওকে খুব অবাক হয়ে যায়। আর এটাই মিস ফাং ফাং, ওরই ভাই সেজেছে ফাং ফাং বেই মানে ডেমন। আর এরপরে যখন ওর ভাইয়ের কাজ মিটিয়ে ওরা আসছিল, তখন ওরা দুজনের ভিতরে কথা বলছিল এটা নিয়ে যে ওর ভাই এখন খুবই সিরিয়াস, কারণ ও চায় নেক্সট রাজা হতে। আর এর জন্য শাওয়াও ওর ভাইকে সমস্ত রকম হেল্প করবে। এরপরে ও আবার ফাং ফাং বেইকে দেখে, আর ওর প্রতি তো ওর অনেক কিউরিয়াস ছিল, তাই ওর কিউরিয়াসিটি মেটানোর জন্য এখানে আসে। আর ফাং ফাং বেইকে বলে, তোমার আমাকে একটা ফ্রেন্ডের মতোই মনে হচ্ছে, তুমি কি ডেমন? কিন্তু ও বলে আমি ফাং ফাং বেই। ও নিজের পরিচয় দেয় না, কিন্তু ওটা তো আসলে ডেমনই ছিল। যাই হোক, ডেমন ওকে বলে যে তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তো ওকে একটু বাজিয়ে দেখার জন্য ওর সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায় শাওয়াও। এরপরে ওরা যখন এই প্যালেস থেকে যাচ্ছিল নিজেদের প্যালেসে, তখন শাওয়াও দেখতে পায় যে উপরে একটা সাদা ঘোড়া, এমনই একটা ঘোড়া ওর ভাইকে একদিন মেরেছিল। তাই ও বুঝতে পারে যে ওর ভাইয়ের উপর আক্রমণ হতে পারে। এদিকে অলরেডি ওর ভাইয়ের উপরে একজন গুপ্তচর আক্রমণ শুরু করে দিয়েছিল। আর ওরা দুইজনই এখন এমন একটা পজিশনে পড়ে গিয়েছিল যে হয়তো ওদের মৃত্যু হয়েই যাবে। যখন ওই লোকটা ওকে মারতে যায়, তখনই ওখানে একটা মহিলা এসে বাঁচিয়ে দিয়ে যায় সোয়ানকে, কারণ ও ছিল সোয়ানেরই একজন লোক। আর এদিকে ফাং ফাং বেই এখন মারতে যাচ্ছিল সোয়ানকে, কিন্তু ও বুঝতে পারে যে ওটা হয়তো ডেমন। তাই ও যে সোয়ানকে জড়িয়ে ধরে। আর কোনোদিন তো ডেমন মারবে না শাওয়াওকে, কারণ ডেমন শাওয়াওকে পছন্দ করে, আর শাওয়াও নিজেও সেটা জানে। তাই ওর ভাইকে যে জড়িয়ে ধরে এবং কোনোভাবেই ছাড়ে না। এর জন্য ডেমন ওদেরকে এই অবস্থায় দেখে ওখানে সোয়ানকে না মেরেই চলে যায়, কারণ ওর খারাপ লাগছিল শাওয়াওয়ের জন্য। ও তো শাওয়াওকে অনেক বেশি পছন্দ করে। ও বলে অন্য কোনো দিন হবে, এটা বলে ও চলে যায়। সে যাত্রায় ওরা দুই ভাই বোন বেঁচে যায়। মূলত শাওয়াওয়ের জন্যই ওর ভাই বেঁচে গিয়েছিল। এভাবেই ওর ভাইকেও রক্ষা করতে থাকে। আর ওর ভাইকে বলে ও কখনো ওর ভাইয়ের পিছু ছাড়বে না। এরপরে ও একটা দোকানে এসেছিল, এখানে এসেও আবার ফাং ফাং বেইকে দেখতে পায়। ও বুঝতে পারে যে কতদিন রাত্রেবেলায় এই লোকটি ওর ভাইকে মারতে গিয়েছিল। তবে ও খুব ওর সামনে শান্ত থাকার চেষ্টা করে। আর তারপরে ওকে বলে, আমি শুনেছি ফাং ফাং বেই নাকি অনেক ভালো ধনুক চালাতে জানে। আর তারপরে ফাং ফাং বেই ওকে দেখাতে লাগে যে ও আসলে ঠিক কতখানি সূক্ষ্মভাবে তীর চালাতে জানে। আর এটা দেখে ও সত্যিই হতবাক হয়ে যায়, কারণ ও বলেছিল একটা ফুল ছেঁড়ার কথা, আর সেই ফুলটি ওর সামনে এনে দিয়েছিল। কতদিন রাত্রের কথা ওর মনে পড়ে, আর ও ভাবে যে ফাং ফাং বেই চাইলে কিন্তু সোয়ানকে মারতে পারতো, তো হয়তো ওর জন্যই মারেনি, কারণ ওকে ভেদ করে সোয়ানকে মারা ফাং ফাং বেইয়ের কাছে কোনো কিছুই ছিল না। ও বলে যে আমি তোমার কাছে তীরবিদ্যা শিখবো, তুমি কি আমাকে শেখাবে? আর ফাং ফাং বেই তো এরকমই চাচ্ছিল। ও বলে ঠিক আছে। এরপরে ওরা একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হঠাৎ করেই ফাং ফাং বেই চলে এসেছিল শাওয়াওয়ের ঘরে, কারণ কারা যেন ওর উপর অ্যাটাক করেছিল। এতে ও অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে এবং ওর এখন রক্তের প্রয়োজন। আর শাওয়াওয়ের রক্ত একমাত্র ওকে হিল করতে পারতো। শাওয়াওকে ও যখন কামড়াতে যাবে, তখন শাওয়াও বলে আমার গলায় নয়, তুমি আমার হাতে আঘাত করো, মানে তুমি আমার হাত থেকে রক্ত খাও। এর মানে হলো ও এখন প্রেম করছে তুষান সিং এর সঙ্গে। তাই ও তুষান সিং এর প্রতি এখন অনেক লয়াল। কিন্তু এতে তো খুবই খারাপ লাগে আবার ডেমনের। তবুও ওর হাতে আঘাত করতে লাগে, কারণ ওর তো রক্ত খেয়েই নিজেকে হিল করতে হবে। এদিকে শাওয়াওয়েরও কিন্তু খুব আঘাত লাগছিল। এরপরে ফাং ফাং বেই ওর পাশেই ঘুমিয়ে যায়, কারণ ও যে এখানে এসেছে তা কেউ জানে না। যদি কেউ জানতে পারে তবে হয়তো ওদের দুজনকেই অন্যরকমভাবে অভিযুক্ত করা হবে। আর ও বসে বসে ভাবতে লাগে ওদের পিছনের কথাগুলো, যে কিভাবে ওদের এই জার্নি শুরু হয়েছিল এবং আজকে ওরা ঠিক কোথায় আছে। আর এরপরে ও রোজ রোজ ওর কাছেই ধনুকবিদ্যা শিখতে যায়। আর ওর পুরাতন কথাগুলো যখন মনে পড়ে, তখন ও ফাং ফাং বেইয়ের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু ফাং ফাং বেই এখনো বলেইনি যে ও ডেমন, তবে ওর রক্ত খাওয়ার পরেও বুঝে যায় ওটাই ডেমন। আর এখন আমরা এদিকে সোয়ানকে দেখি। ও তো সমস্ত রকমের পার্টি মিটিং সবই অ্যাটেন্ড করতো, কারণ ও তো ওর চাচাদের সঙ্গেই পরোক্ষভাবে লড়াই করছিল। ও চায় নেক্সট রাজা হতে, কারণ ও যদি রাজা হতে না পারে ও কখনোই শাওয়াওকে রক্ষা করতে পারবে না, এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে সেই ছোট্টবেলায়। ওর দাদুকে বলেছিল ও শাওয়াওকে রক্ষা করবে। ওর দাদু বলেছিল তার জন্য তোমাকে রাজা হতে হবে। এরপরে ওর চাচারা কি একটা ষড়যন্ত্র করে ওর বিরুদ্ধে, যার জন্য ওর কেমন একটা পেইন হচ্ছিল।
আর যখনই ওর এরকম পেইন হতো ও খুবই ক্রেজি হয়ে যেত, ওর কাউকে সহ্য হতো না, সমস্ত জিনিসপত্রও ভেঙে ফেলতো। শাওয়াওকেও ঘরের ভিতরে ও অ্যালাউ করতো না, তবুও শাওয়াও ওর ভাইকে রক্ষা করার জন্য ভিতরে যায়। সুয়ান হঠাৎ করে ওকে আঘাত করতে যাবে, ও তখন সুয়ানকে বলে, আমি তোমার বোন শাওয়াও, তুমি কি আমাকে মারবে? তখন ওর ভাই অনেক কষ্ট করে নিজেকে সামলে নেয় আর নিজের হাতেই কামড় দিতে লাগে, কারণ ওর তো ভিতরে অনেক যন্ত্রণা হচ্ছিল। তখন শাওয়াও ওকে জড়িয়ে ধরে বলে যে কেউ তোমাকে ভালো করতে পারবে না যদি না তুমি নিজে থেকেই নিজেকে শান্ত করো। আর এরপরেই ওর ভাই আস্তে আস্তে কুল হতে লাগে, কারণ শাওয়াও ওদের ছোটবেলার কথা ওর ভাইকে বোঝাতে লাগে আর ওগুলোই বলতে লাগে। এরপরে যখন ওর ভাই একটু ঘুমিয়ে পড়ে তখন ওর ভাইকে ওষুধ খাইয়ে দেয়, এরপরে ওর ভাই একদম সুস্থ হয়ে যায়। সোনের যখন ঘুম ভাঙে ও দেখে ওর পাশেই শাওয়াও ঘুমিয়ে পড়েছে, তখন ও শাওয়াওকে আস্তে আস্তে স্পর্শ করতে যায়, কিন্তু পুরোপুরি স্পর্শ করে না। আর ওর একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, ও শাওয়াওকে চুমু খেতেই যাচ্ছিল কিন্তু কী ভেবে আর খায় না, কারণ ও তুষানজিংয়ের কথা মনে পড়ে। এদিকে তুষানজিং ওর দাদিকে বোঝানোর চেষ্টা করে যে ও কোনোভাবেই মিস ফাংফাংকে বিয়ে করবে না, কিন্তু ওর দাদি নাছোড়বান্দা, ওর দাদি ওর সঙ্গে তুষানজিংয়ের বিয়ে দিতে চায়, তাই এটা নিয়ে ওর দাদির সঙ্গে ওর বেশ কিছুটা ঝামেলা হয়ে যায়। পরদিন ফাংফাং বেয়ের কাছে ধনুকবিদ্যা শিখতে আসে শাওয়াও, আর শাওয়াও এতদিনে খুব ভালোই রপ্ত করে ফেলেছিল। ফাংফাং বেই ওকে ঠিক যা যা করতে বলে ও তাই তাই করতে পারে। ফাংফাং বেই বলে যে তুমি তো অনেক দ্রুতই সব কিছু শিখে ফেলেছো, তো এখন তোমার একটা ধনুক দরকার, আর তার জন্য ওরা একটা তীর কিনতে আসে। কিন্তু ওরা যেখানে আসে ঠিক ওই বাজারেই তুষানজিং এবং ওর বাগদত্তা আসে, কারণ ওদেরও একটা যন্ত্র কেনার প্রয়োজন ছিল। আর এখানে তুষানজিং এসে ফাংফাং বেইকে এবং একই সঙ্গে শাওয়াওকে দেখে ফেলে, তবে ও তো কিছু বলতে পারে না, কারণ ও নিজেই যেখানে এঙ্গেজ সেখানে ও শাওয়াওকে কি বলবে। আর ওদেরকে দেখিয়ে ফাংফাং বেই শাওয়াওয়ের আরও কাছাকাছি যেতে লাগে। এদিকে তুষানজিংয়ের সঙ্গে শাওয়াওয়ের একটু মনোমালিন্য ছিল, কারণ ও বলেছিল ও মিস শাওজিয়া মানে মিস ফাংফাংয়ের সঙ্গে ওর বিয়েটা ক্যান্সেল করবে, তবে এখনও পর্যন্ত ও বিয়েটা ক্যান্সেল করতে পারেনি, তাই ওর নিজেরই খারাপ লাগছিল, এজন্য ও ওকে অ্যাভয়েড করছিল আর ও ফাংফাং বিয়ের সঙ্গে বেশি করে মিশছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ফাংফাং বেয়ের সঙ্গে ওর বন্ধুত্বটা বেশ ক্লোজ হয়ে গিয়েছিল। এদিকে তুষানজিংয়ের যে ভাই তার সঙ্গে তো খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বাগদত্তার, আর অন্যদিকে অনেক রকম কাজে বিজি ছিল এখন সুয়ান, কারণ ও তো নেক্সট রাজা হবে। ওর এখন বিজনেস সংক্রান্ত সব কিছু নিয়ে কথা হতো ফেংলংয়ের সঙ্গে, আর ফেংলং তো আবার শাওয়াওকে পছন্দ করতো, তবে ফেংলং এটা জানতো না যে শাওয়াওকে তুষানজিং নিজেও পছন্দ করে, এদিকে ওর ভাই আবার শাওয়াওকে পছন্দ করে। এই সব কিছু মিলিয়ে খুবই হজবরলা চলছিল ওদের ভিতরে। তবে শাওয়াও শুধুমাত্র ওর ভাইকে ভাইয়ের নজরেই দেখে, আর ভাইকে রাজা করার জন্য ওকে যা যা করতে হবে ও তাই তাই করবে। আর এখন ওর ভাই বলতে লাগে যদি তুমি ফেংলংয়ের সঙ্গে মিশো তবে আমার রাজা হওয়াটা অনেক ইজি হয়ে যায়, কিন্তু ওর উপর কোনো জোর প্রয়োগ করে না। তবুও ও নিজে থেকেই এখন ফেংলংয়ের বোন ঝুমের সঙ্গে দেখা করতে আসে, আর ওখানে ফেংলং আসে, আর ফেংলংয়ের সঙ্গে ও আগের থেকেই ভালো বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতে লাগে। এরপরে ওর বোন ওকে বোঝাতে লাগে, মানে ফেংলংয়ের বোন ওকে বোঝাতে লাগে যে তুমি শাওয়াওকে তোমার মনের কথা বলে দাও, কারণ আমার মনে হয় শাওয়াও তোমার এই প্রস্তাবে হ্যাঁ হয়ে যাবে। তবে ওরা তো জানতো না তুষানজিং আবার এর মাঝখানে আছে, কারণ তুষানজিং ওদের কিন্তু খুব ভালো বন্ধু হয়। আর এদিকে যখন এরা অন্য কাজে ব্যস্ত থাকতো তখন ভিতরে ভিতরে তুষানজিং আর শাওয়াও প্রেম করতো, মানে শাওয়াও তুষানজিংয়ের প্রতি অভিমান হতো, আবার খুব দ্রুত তা গায়েবও হয়ে যেত। এমনটা কেন হতো নিজেও বুঝতে পারতো না, কারণ শাওয়াও ওর উপরে রাগ করলেও শাওয়াও এটা জানে যে তুষানজিং ওকে সত্যি খুবই ভালোবাসে। আর এদিকে অনেক বেশি একা ছিল ডেমন, কারণ এ তো ওদের মতো পরি ছিল না, ওদের মতো আনন্দ করারও সময় তার ছিল না, যে সময় ওরা আনন্দ করতো সে সময়ে ও মানুষ মারতো। যাই হোক, এদিকে আবার ঝুম এখন কোনোভাবে সোয়ানকে বোঝানোর চেষ্টা করে যে ও সোয়ানকে অনেক ভালোবাসে, তবে সোয়ান এটা বুঝে ওকে পাত্তা দেয় না, কিন্তু ঝুম ওর চেষ্টা করেই যায়। তবে সোয়ানের তো এখন মেইন উদ্দেশ্য ছিল ও কিভাবে কিং হবে, আর এজন্য ও আলাদা কোনো কিছুই ভাবে না। এদিকে এরা দুজন তো অনেক বেশি প্রেম করছিল, মানে তুষানজিং এবং শাওয়াও। এদিকে তুষানজিং কিন্তু বারবার কথা দিয়েই চলেছিল যে ও মিস ফাংফাংয়ের সঙ্গে ওর বিয়েটা ক্যান্সেল করেই ছাড়বে, শুধু একটু সময় দরকার। এভাবেই কিছুদিন ওদের সময় কেটে যেতে লাগে, আর আমরা দেখি একটা নতুন বছর চলে এসেছে। আর এই নতুন বছরে অনেক বেশি একা ছিল ডেমন, ও মনে মনে মিস করছিল শাওয়াওকে, কারণ আগে ওরা দুজন একসঙ্গে অনেক টাইম কাটাতো, যেহেতু শাওয়াও এখন প্রিন্সেস তাই আগের মতো সময় কাটাতে পারে না। এরপরে শাওয়াও আরও অনেকের সঙ্গেই একটা জঙ্গলে এসেছিল, আর এখানে ওরা সবাই অনেক মজা করছিল। শাওয়াওকে একটা মেয়ে এসে ডাকে আর ওর সঙ্গে জঙ্গলের ভিতরের দিকে আসতে বলে, কিন্তু কেন ওকে আসতে বলে ও নিজেও জানে না। পরে ও ওই মেয়েটাকে আর খুঁজে পায় না, শাওয়াওয়ের তো ভয় লাগে যে ওই মেয়েটা কোথায় গেল, আর তারপরে দেখা যায় যে সমস্ত দিক থেকে ওকে ঘিরে ফেলা হয়েছে।
ও বুঝতে পারে না কে ওকে ঘিরে ফেললো। তবে ওখানে যত গাছ ছিল সেই গাছগুলো খুব ভয়ানক আচরণ করতে লাগে, গাছের থেকে শিকড় বের হয়ে ওকে বারবার আঘাত করতে লাগে। আর এই গাছের শিকড়গুলো ছিল অনেক শার্প। শাওয়াও এদের থেকে নিজেকে বাঁচাতে পারে না, কারণ চতুর্দিকে অনেক গাছ ছিল। এরপরে ও তো ক্ষতবিক্ষত হতে লাগে। একসময় যখন ও সত্যি সত্যি অনেক বেশি ইনজুর্ড হয়ে পড়ে, তখন দেখা যায় একজন ওর সামনে আসে এবং এখানে অনেকগুলো ভাল্লুকও ওকে এসে আক্রমণ করে। ও কোনোভাবে সবার কাছ থেকে নিজেকে একটু তো প্রতিরোধ করতে পেরেছিল, কিন্তু এই লোকটার কাছ থেকে আর পারে না, কারণ ওই লোকটা এসে ওকে বেঁধে ফেলে। আর ওই লোকটার একমাত্র রাগ ছিল ওর বাবা নাকি ওদের পরিবার ধ্বংস করেছে। তখন শাওয়াও বলতে লাগে আমার বাবা হাউলিংয়ের রাজা, কিন্তু ওই লোক বলতে লাগে তোর বাবা ডেমন। আর এটা যতবার বলে ও ততবার বলতে লাগে আমার বাবা হাউলিংয়ের রাজা, আর ততবার ওই লোক বলতে লাগে তোর বাবা ডেমন এবং সে আমার পরিবার ধ্বংস করেছে। যখন শাওয়াওকে মারা হচ্ছিল তখন এদিকে ডেমনও অনুভব করতে লাগে যে শাওয়াও এর অনেক বড় কিছু ঘটেছে, আর তাই ও দ্রুত করে এদিকে আসতে লাগে। এদিকে এরও বুকে ব্যথা ওঠে। সুয়ানও বুঝতে পারে যে ওর বোনের কিছু একটা হয়েছে। অন্যদিকে তুষানজিংও বুঝতে পারে যে শাওয়াওয়ের হয়তো কিছু ঘটেছে। আর সুয়ান এবার ওই জঙ্গলে আসে, কিন্তু এখানে এসে ওর বোনকে খুঁজে পায় না। তুষানজিংও চলে এসেছিল। ও দেখে শাওয়াওয়ের সাথে যে মেয়েটা ছিল সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তারপরে তুষানজিংয়ের একটা ক্ষমতা ছিল, সেটা হলো শাওয়াওকে খুঁজে বের করা ওর জাদুর সাহায্যে। আর ও শাওয়াওকে খুঁজেও বের করে ফেলে, কিন্তু শাওয়াওয়ের অবস্থা তখন খুবই খারাপ ছিল। ও শাওয়াওকে যখন নামায় ওর ভিতরে শক্তি প্রয়োগ করতে লাগে, কিন্তু অলরেডি শাওয়াও অনেক বেশি ইনজুর্ড হয়ে পড়েছিল। কোনোভাবেই ওকে আর বাঁচানো সম্ভব হয় না। তুষানজিং ভেবেই নিয়েছিল শাওয়াও মরে গিয়েছে, আর তাই ও নিজেকেও এর ভিতরে ওভাবে আবদ্ধ করে রাখে যাতে ও শাওয়াওয়ের সাথে মারা যেতে পারে, কারণ শাওয়াও মরে গেলে ওর আর এই জীবন রেখে কোনো লাভ নেই। আর এর ফলে ও অনেক বেশি পুড়ে যায়, কিন্তু ও শাওয়াওকে রক্ষা করে আর ওর গায়ের জামা কাপড় সমস্তই পুড়ে যায়। আর বাইরে থেকেই এরা দেখতে পায় যে বনের ভিতরে সম্পূর্ণ আগুন লেগে গিয়েছে। এখন তো তুষানজিংয়ের অবস্থা ছিল ভয়াবহ, তবে ও শাওয়াওকে আলিঙ্গন করে রেখেছিল এবং ওর শক্তি দিয়ে ওকে ঘিরে রাখার ফলে ওর বডি নষ্ট হয় না, মানে ওর বডি পুড়ে যায় না। অন্যদিকে এ কিন্তু এখনো খোঁজই পায়নি, ডেমন এখনো খুঁজেই পায়নি কোথায় কি হচ্ছে। তবে ও বুঝতে পারে শাওয়াওকে নিয়ে ওর ভাই বাসায় চলে গিয়েছে। এদিকে শাওয়াও ইতোমধ্যেই মারা গিয়েছিল, কিন্তু ওর ভাই অলরেডি ওকে অনেক শক্তি প্রয়োগ করতে লাগে। আর শাওয়াও যদি বাঁচেও সেটা একমাত্র ডেমনের জন্য বাঁচতে পারবে, কারণ ওদের দুজনের ভিতরে পয়জন বাঘ ছিল। এখন ডেমন যদি বেঁচে থাকে তবে শাওয়াওকে বাঁচাতে পারবে। এদিকে শাওয়াওয়ের ভাই কোনোভাবেই বিশ্বাসই করতে পারে না ওর বোনের মৃত্যু হবে, তাই ওর ভাই সমস্ত শক্তি প্রয়োগ করতেই লাগে আর ওর বিভিন্ন লোকদের বলতে লাগে যে তাকে শক্তি দেওয়ার কথা। এদিকে তো ওই মাউন্টেনের সমস্ত বাধা ভেঙে ফেলেছিল ডেমন, কারণ ওকে আজকে কেউ রুখে রাখতে পারবে না। ওর শাওয়াও মরে যাচ্ছে। ডেমনের সামনে সবাই যখন ছুরিকাছি ধরে ও কোনো কিছু তোয়াক্কা না করে সামনের দিকে এগোতে লাগে, তখন চাংশন বলে তুমি এখানে কেন এসেছো? ও বলে আমি শাওয়াওকে বাঁচাতে এসেছি। শাওয়াও অনেক বেশি ইনজোর্ড, আর তখন ওকে দেখেও বোঝা যায় যে সত্যি সত্যি শাওয়াও যত আঘাত পেয়েছে সেই সমস্ত আঘাত ও নিজেও পেয়েছে। ওর ভাই তখন বলে তোমার মেইন উদ্দেশ্য বলো। আর ও বলে শাওয়াওয়ের ভিতরে যে পয়জন বাঘ আছে সেটার আরেকটা অংশ আমার বুকের ভিতরেও আছে, যেটা শাওয়াও একবার তোমার ভিতরে ঢুকেছিল। তো আমি একমাত্র যদি বাঁচাতে পারি তবে আমি বাঁচাতে পারবো, না হলে ওকে কেউ বাঁচাতে পারবে না। আর তারপরে ওকে অ্যালাউ করা হয় ভিতরে ঢুকতে, কারণ ডেমনই তো চাংশনের একমাত্র শত্রু। আর এখন ডেমন ওকে বলে যে আমি শাওয়াওকে এখান থেকে নিয়ে যাব, কারণ খুব দ্রুতই ওকে সুস্থ করা সম্ভব নয়, অন্তত কয়েক বছর তো ওকে সুস্থ করতে লেগেই যাবে। আর ওর ভাই কোনোভাবেই ওর কাছে দিতে চায় না, কিন্তু তখন ডেমন বলে আমার কাছে যদি তুমি নাই দাও তবে কি অন্য কোনোভাবে তুমি শাওয়াওকে বাঁচাতে পারবে? এখন আমি তো অন্তত চেষ্টা করতে পারবো, কিন্তু তোমার হাতে তো কোনো চেষ্টাই থাকবে না। ওর ভাই অনেক কিছু বুঝে ওকে দিয়ে দেয় আর বলে তুমি যদি আমার বোনের কোনো ক্ষতি করো আমি তোমাকে পিস পিস করে ফেলবো। তবে ওর ভাই এটা বুঝলো না ডেমন আসলে ওকে কতটা ভালোবাসে, তার জন্য ওকে নিতে এসেছে। ওর ক্ষতি তো অনেক দূরেই থাক। আর এখন ওর ভাই একটা পাপেট বানিয়ে ফেলে, যে পাপেটটা শাওয়াওয়ের মতো দেখতে ছিল সেটা এখানে রেখে দেয়, কারণ কাউকে জানতে দেয় না যে ডেমন ওকে নিয়ে চলে গিয়েছে। ডেমন ওকে একটা সমুদ্রের তীরে নিয়ে যায়, একদম সমুদ্রের নিচে নিয়ে যায়। এদিকে অনেক বেশি অসুস্থও ছিল এখন তুষানজিং, কারণ ও তো সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। এদিকে শাওয়াওকে নিজের সমস্ত শক্তি দিয়ে বাঁচাতে লাগে ডেমন, কিন্তু এসব কোনো কিছুতেই এখন আপাতত লাভ হয় না। এদিকে সুয়ান্ত ওই লোকটাকে ধরে ফেলে যে লোক ওর বোনের এত বড় সর্বনাশ করেছে। তবে ওই লোকটার উপরে ও এতভাবে চড়াও হয় না যে সাথে সাথে ওকে মেরে ফেলবে, বরং ওর কাছ থেকে সমস্ত তথ্য নিতে লাগে। ওই লোকটা ওর চাচাদের সঙ্গেও সংযুক্ত ছিল, তো ওই লোকটাকে একেবারে মেরে ফেলে।
কারণ ওর বোনকে একবার হারিয়েছে, তারপরে এই লোকটার জন্য আবারও হারাতে বসেছিল। ওই লোকটাকেও কোনোভাবেই ক্ষমা করতে পারে না, তাই ওকে মেরে ফেলে। আর এদিকে ডেমন নিজের সমস্ত শক্তি দিয়ে শাওয়াওকে বাঁচানোর চেষ্টাই করে যাচ্ছিল, কিন্তু ভিতরে ওরই কষ্ট হচ্ছিল। এদিকে শাওয়াওয়ের আত্মা জেগে ওঠে এবং ওর বডি থেকে আলাদা হয়ে যায়, আর ও দেখতে পায় যে একটা শাওয়াও পড়ে আছে এবং ও অনেকটা ইনভিজিবল, মানে ওকে বেশি একটা দেখা যাচ্ছিল না। এদিকে ওর ভাই প্রতিনিয়ত চিন্তা করতো বোনটা কেমন আছে, কিন্তু অন্য সবাই ভেবেই নিয়েছিল হয়তো শাওয়াও মারা গিয়েছে। তবে ওর ভাই তো জানে যে শাওয়াওকে সে কোথায় পাঠিয়ে দিয়েছে। ওর ভাইয়ের অন্তত একটা আশা ছিল, কিন্তু অন্য কারোর আর কোনো আশা ছিল না। এদিকে ঝুম বারবার ওর ভাইকে বোঝানোর চেষ্টা করে, তবে ওর ভাই বলেন না, আমার বোন বেঁচে আছে। আর ওরা সবাই ভেবেছে যে শাওয়াও মারা গিয়েছে, আর ও মাঝে মাঝে এসে শাওয়াওয়ের পাপেটের সঙ্গে কথা বলতো। আর এদিকে আমরা দেখি ডেমন যখন আবারও শাওয়াওকে চিকিৎসা করাতে আসে, ঠিক তখন শাওয়াওয়ের যে আত্মা সে ডেমনকে দেখতে পায়। ও বারবার ডেমনকে ডাকতে লাগে, কিন্তু ডেমন ওকে দেখতে পায় না, আর ওকে আবারও ওর শক্তি প্রয়োগ করতে লাগে। শাওয়াও বলে যে ও আচ্ছা, তার মানে তোমার জন্যই আমি এখানে এসেছি, তুমিই আমাকে বাঁচাচ্ছ, তুমি তোমার সমস্ত শক্তি আমাকে দিয়ে দিচ্ছ। আর এরপরে ও দেখতে পায় যে শাওয়াওকে ওর নিজের ভিতরের শক্তি ও ঠোঁট দিয়ে দিচ্ছে, আর ও দূরে দাঁড়িয়ে এই সমস্ত কিছু নিজের চোখেই দেখতে লাগে। কিন্তু ওকে শক্তি দেওয়ার ফলে শিয়াংলুর অবস্থা খারাপ হয়ে যায়, এতে আবার শাওয়াওয়ের খারাপ লাগে। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। ওর ভাই একে একে ওর যত শত্রু ছিল তাদের সবাইকে বিনাশ করতে লাগে, কারণ ওর ভাই রাজা হবে। সবার প্রতি এত দরদ দেখিয়ে তো লাভ নেই, এজন্য বোঝাই যাচ্ছিল ওর ভাই বেশ কঠোর রাজাই হবে, আর এজন্য কোনো অন্যায় সে বরদাস্ত করছিল না। এদিকে শাওয়াও আস্তে আস্তে একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল, তবে ওর এই চিকিৎসা বছরের পর বছর ধরে চালাতে লাগে শিয়াংলু, কারণ ও তো একেবারে মরে গিয়েছিল। আর ডেমনের যেহেতু 9টা জীবন আছে, তাই একটা জীবন ও শাওয়াওকে দিয়ে দেয়, আর এটার দ্বারাই ও ওকে জাগিয়ে তুলতে পারে। আর এদিকে শাওয়াওয়ের জন্য বছরের পর বছর ওর ভাই অপেক্ষা করতে লাগে। আর অন্যদিকে তুষানজিংয়ের চিকিৎসা চলে, কিন্তু তুষানজিংয়ের কোনো প্রকার কোনো উন্নতি হয় না, কারণ শাওয়াওয়ের জন্য সে নিজেই সুইসাইড করতে গিয়েছিল, আবার তার জন্যই ওর এই অবস্থা। এদিকে এর ভাই বারবার ভাবতে লাগে যে ওর বোনটা কবে ফিরবে, নাকি আদৌ ফিরবে না। শিয়াংলু একদিন আসে চাংশুয়ানের ওখানে আর বলে যে ওর আর্মিদের জন্য একটা ভালো নিরাপদ জায়গা দিতে, কারণ যখন যুদ্ধে ওরা চাংশুয়ানের সঙ্গে হেরে গিয়েছিল তখন থেকে ওদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। আর ওর ভাই বলে আমার বোনের জীবনের বিনিময়ে তোমাকে নির্দিষ্ট একটা জায়গা আমি দেব। আর এখানে আমরা দেখতে পাই যে সমুদ্রের ভিতরে সুন্দর সুরেলা গান ভেসে আসছিল, আর ওই আত্মা মানে শাওয়াওয়ের আত্মা ওইটা শুনতে পায়। আর শাওয়াওয়ের আত্মা নিজেই বলতে লাগে ডেমন দেখো কি সুন্দর গান হচ্ছে, কিন্তু ডেমন তো আর ওর আত্মাকে দেখতে পায় না, তাই ও ওর কথা শুনতেও পারে না। কিন্তু ডেমন যা যা বলে শাওয়াও তার সব কিছু শুনতে পায়। আর এখন দেখা যায় যে শাওয়াওয়ের প্রায় জীবন ফিরেই এসেছে, কারণ এতক্ষণে ওর যে আত্মা ছিল তা ওর দেহের সঙ্গে মিশে গিয়েছে, এখনও সুস্থ হয়ে গিয়েছে। ও যখন সুস্থ হয়ে ওঠে তখন দেখে ও মাঝ সমুদ্রে, আর তখন ও দেখে যে ডেমনের সে ছোট্ট পাখিটা ওর সামনে, কিন্তু এখানে ও কোথাও ডেমনকে খুঁজে পায় না। আর এজন্য ওর অনেক মায়া লাগে ডেমনের প্রতি, আর ও ওখানে পড়ে কাঁদতে লাগে ডেমনের জন্য, কারণ ডেমন ওকে বাঁচিয়ে চলে গেল। এরপরে শাওয়াও ওখান থেকে চলে যায়, আর ডেমন যখন এসে ওখানে দেখে শাওয়াও কেঁদেছে, তখন ওর চোখের জল তুলে ও ওটা মুক্তার আকারে করে নেয় এবং সেটা নিজের ভিতরে রেখে দেয়। ওর নিজেরও অনেক কষ্ট লাগছিল, তবে কেনই বা ওর থেকে দূরে থাকলো এটা আমরা বুঝতে পারি না। তুই যেহেতু ভাই ওকে বাঁচিয়েছিস, সে তো ওর থেকে দূরে থাকার কি দরকার। এদিকে ওর ভাই যখন জানতে পারে শাওয়াও আসবে, পুরো ঘর বাড়ি একদম নতুন করে সাজাতে লাগে। কিন্তু শাওয়াও যখন জানতে পারে যে তুষানজিং এখনো অনেক অসুস্থ, তখন ওর ভাইয়ের সঙ্গে দেখা না করেই একেবারে তুষান ম্যানশনে চলে আসে, আর এসেই ও তুষানজিং এর সেবা যত্ন করতে লেগে যায়। এতে ওর ভাইয়ের আবার একটু মন খারাপ হয়, কারণ ওর ভাই ওর সঙ্গে দেখা না করেই তুষানজিংকে দেখতে এসেছে, আর ওর ভাই তো ওর জন্য কতদিন ওয়েট করেছিল, এজন্য ওর অনেক অভিমান হয়। কিন্তু তবুও ওর ভাই ওর বোনকে একটাবার দেখার জন্য তুষান মেনশনে আসে। তখন দেখে যে ওর বোন ঘুমাচ্ছে, আর ও চুপি চুপি ওর বোনকে দেখে আর ভাবে যে এবারের মতো ওকে ক্ষমা করে দেওয়াই যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে তুষানজিং ওর সেবা যত্নে সুস্থ হয়ে গিয়েছে, আর শাওয়াও তো অনেক বেশি হ্যাপি হয় তুষানজিংকে সুস্থ অবস্থায় দেখে। কিন্তু তুষানজিং ওই বিয়ে তো কোনোভাবেই ভেঙে দিতে পারে না, এর জন্য শাওয়াও এর আবার খারাপ লাগে। কিন্তু তারপরে শাওয়াও জানে তুষানজিং ওকে কতটা ভালোবাসে। অন্যদিকে আমরা ওর বাগদত্তাকে দেখি, যার ওর বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল এবং তারা অতিরিক্ত ঘনিষ্ঠ থাকায় ওর বাগদত্তা প্রেগনেন্ট হয়ে যায় এবং সন্তানটা ছিল তুষানজিংয়ের বড় ভাইয়ের। এদিকে তুষানজিংকে তুষান ম্যানশনের একজন রাজা হিসেবে ঘোষণা করা হয়। আর এখন ও যেহেতু একটা 9 লেজ বিশিষ্ট শিয়াল ছিল, তাই ওর হাতে একটা শিয়ালের মুকুট ছিল, আর ওটা স্পর্শ করার সাথে সাথেই ওর উপাধি যখন রাজা হয়ে যায় তখন দেখা যায় ওর বাড়ির পিছন দিয়ে অনেকগুলো 9 লেজ বিশিষ্ট শিয়ালের লেজ দেখা যাচ্ছিল। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সবাই ওকে রাজা রাজা বলেই মেনে নেয়, মানে তুষান ফ্যামিলির কর্তা বলেই মেনে নেয়। আর এসবে শাওয়াওয়ের খারাপ লাগে, কারণ এটা হয়ে যাওয়া মানেই
মিস ফাংফাংয়ের সঙ্গেই ওর বিয়ে হয়ে যাওয়া। আর তুষান সিংয়ের যখন ওর সঙ্গে বিয়ে হওয়ার কথাই চলছিল তখন ওর অনেক মন খারাপ হয়, তাই ফাংফাং বেরিয়ে আসে ওর মন ভালো করতে আর ওকে নিয়ে একটা ক্লাবে চলে আসে। এখানে ওরা দুজন অনেক মজা করে আর এভাবেই ওর সবসময় যখনই মন খারাপ হতো শাওয়াওয়ের, তখন শাওয়াওয়ের মন ভালো করে দিত। কিন্তু বিনিময়ে শাওয়াও বুঝতেই পারতো না যে ও ওকে কত ভালোবাসে, বরং ও বারবার ডেমনকে ভয়ই পেত। কিন্তু ডেমন যে ওর জন্য কতটা ভালোবাসা পোষণ করে তার কোনোটাই ও বুঝতে পারতো না, বরং ও বারবার আবার ক্ষমা করে দিত তুষান সিংকে আর তুষান সিংয়ের কাছে ফিরে যেত। তবে একদিন আমরা ফেংলংকে দেখতে পাই যে ও জেনে যায় তুষান সিং আসলে শাওয়াওকে পছন্দ করে আর ফেংলং নিজেও শাওয়াওকে পছন্দ করতো, তাই এদের দুজনের ভিতরে মারামারি হয়। কিন্তু ফেংলং বলে তুমি যেহেতু ওকে পছন্দই করো সেহেতু আমি ওর উপর থেকে সমস্ত অধিকার ছেড়ে দিলাম, মানে ওরা খুবই ভালো বন্ধু ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে তুষান সিংয়ের যে বাগদত্তা সে অভিনয় করতে লাগে যে তার অনেক মাথা ঘোরাচ্ছে, এর দ্বারাও বোঝাতে লাগে যে ও প্রেগনেন্ট। আর ওখানে শাওয়াও ছিল, আর শাওয়াও যেহেতু একজন ডক্টর ছিল, মানে আগে তো ও ডক্টরই করতো, ওর হাত দেখেও বুঝতে পারে যে ও প্রেগনেন্ট। আর ও বলে যে তুমি মা হতে চলেছ। তখন ও বলে যে আমি তো অনেক খুশি, কারণ এই বাচ্চার বাবা তুষান সিং। আসলে ও তুষান সিংকে ফাঁসিয়েছে, ওই বাচ্চার বাবা তুষান সিং নয়, কিন্তু তুষান সিংকে ফাঁসানো হয়েছে। আর শাওয়াও কেমন একটা নজর এখন তুষান সিংয়ের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগে তুমি একবার শুধু ডিনাই করো, কিন্তু তুষান সিং ডিনাই করতে পারে না। তুষান সিংয়ের দাদি তো খুবই খুশি হয় ওর বাগদত্তা প্রেগনেন্ট বলে, আর ও ওখান থেকে কাঁদো কাঁদো চোখে চলে আসে। পরে তুষান সিং ওকে বোঝাতে লাগে যে একদিন আমাকে মদ খাইয়ে অজ্ঞান করা হয়েছিল, আর তারপরে আমি দেখি যে মিস ফাংফাং আমার পাশে শুয়ে আছে। সেদিন কিছু হয়ে গিয়েছিল কিনা আমি জানি না, হয়তো সেদিনই আমি কোনো ভুল করে ফেলেছিলাম। কিন্তু শাওয়াও ওর এই কথা শুনে আরও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয় আর ওকে বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওর সাথে সম্পর্ক সেট করেও চলে আসে, কিন্তু বাড়িতে এসে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। ওর ভাইয়ের ওর বোনকে এই অবস্থায় দেখে খুবই খারাপ লাগে আর রাগ হতে লাগে তুষান সিংয়ের উপরে যে ওর জন্য ওর বোন এত কষ্ট পাচ্ছে। অন্যদিকে তুষান সিং কিন্তু কম কষ্ট পাচ্ছিল না, ও ইয়েসিছে ড্রেস পরে একটা জায়গায় গিয়ে কাঁদতে লাগে। এদিকে ওর ভাই বারবার বোনকে অনেকভাবে বোঝাতে লাগে যে ওকে ভুলে যাও। অন্যদিকে ফেংলং এসে সোয়ানকে বলে তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে তোমার তো রাজা হওয়া আরও সহজ হয়ে যায়। কিন্তু ফেংলংয়ের বোন ঝুম কোনোভাবেই বিয়ে করতে চায় না সোয়ানকে। ও সোয়ানকে অনেক ভালোবাসলে ও সোয়ানকে বিয়ে করবে না, কারণ সোয়ান রাজা হতে চায় আর ও একটা রাজত্বের ভিতরে থেকে এরকম বন্দি হয়ে জীবন কাটাতে পারবে না। তাই ফেংলংয়ের বোন সোয়ানকে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু সোয়ানকে বিয়ে করতেই হবে, কারণ রাজা হতে গেলে ওর বিয়েটাই অবশ্য কর্তব্য। আর তারপরে সোয়ান ঠিক করে যে ও বিয়ে করবে আর ওর দুই বোনকেও বলতে লাগে যে আমি বিয়ে করব। কিন্তু ওর বোন আনিয়ান যখন শুনে ওর ভাই বিয়ে করবে তখন ও খুবই ক্ষেপে যায়, কারণ ও আসলে ওর ভাইকে অনেক ভালোবাসে আর সবসময় ভেবে এসেছে ওর ভাইকেই ও বিয়ে করবে। আসলে রাজাদের দুনিয়ায় এত ভাই বোনের ভিতরে বিয়ে হওয়া না হয় এসব ছিল না। আর এখন যেহেতু ফেংলংয়ের বোনকে সোয়ান বিয়ে করছে না, তাই অন্য একটা সেন পরিবার, মানে সেটাও অনেক বড় পরিবার, সেই পরিবারের এক মেয়েকেও বিয়ে করবে বলে ঠিক করে। আর তারপরে ও শাওয়াওকে বলে আমার বিয়ের দিন তুমি আমাকে কংগ্রাচুলেট করবে না, মানে ও মনে মনে বোঝাতে লাগে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি কংগ্রাচুলেট করলে আমার অনেক খারাপ লাগবে। তো ওর বিয়ের দিন শাওয়াও যখন উপস্থিত ছিল ও বারবার শাওয়াওয়ের দিকেই তাকাচ্ছিল। আর এরপরে আমরা সোয়ানের বউকে দেখতে পাই, সোয়ানের বউ দেখতে খারাপ ছিল না। আর এদিকে ফেংলংয়ের বোন ঝুমও ওখানে উপস্থিত ছিল, তবে ওর মুখে হাসি ছিল। আর এখন আনিয়ান ভাবতে লাগে ঝুম আমার ভাইকে এত ভালোবাসে, তাও ও এত খুশি আছে কিভাবে। এরপরে আমরা দেখি যে ওর বিয়ে হয়ে যায় এবং ওর বউটা দেখতে ভালোই ছিল, কিন্তু বউয়ের প্রতি কোনো রকমের কোনো মোহ কাজ করে না সোয়ানের। সোয়ান বারবার তাকিয়েছিল ওর বোন শাওয়াওয়ের দিকে, কিন্তু শাওয়াও এটা বিয়ার করতে পারে না। শাওয়াও ওখান থেকে চলে যায় আর সোয়ানের চোখ দিয়ে কেমন যেন জল চলে আসছিল। যদিও ওকে রাজা হওয়ার জন্য বিয়েটা করতে হচ্ছে শুধুমাত্র বিজনেসের খাতিরে। ওর যখন মন খারাপ থাকে ভাঙবে আবারও আসে আর বলে তোমার এত মন খারাপ কেন হয়, কারণ তুমি যখনই মন খারাপ করো ওই মন খারাপ আমিও অনুভব করি। আমাদের দুজনের ভিতরে যে পয়জনিয়াস বাঘ আছে তার জন্য তোমার মন খারাপ আমিও অনুভব করি। আগে জানলে ওই বাঘটা আমি নিতামই না, তুমি এত ইউজলেস তা জানলে আমার নেওয়াই উচিত হয়নি। এত মন খারাপ কিসের জন্য? আর ওর মন ভালো করার জন্য ও ওকে এবার আকাশপথে ঘোরাতে লাগে। আর তখন ও বলে আমি তো একজন ভিলেন, তোমার আমাকে ভাল লাগে? আর তখন শাওয়াও বলে তুমি আমার কাছে কোনো ভিলেন নও। কিন্তু তখন ও বলে আমি ভিলেন নই, আর এটা বলেই ওকে সমুদ্রের ভিতরে নিয়ে ঝাঁপ দেয় আর বলে এখনো কি আমি ভিলেন নই? তখন শাওয়াও বলে আমাকে উপরে নিয়ে চলো, কারণ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর এরপরে শাওয়াওয়ের মনে পড়ে অনেকদিন আগের কথা, ওকে একবার সমুদ্রের ভিতরে নিয়ে এসেছিল এবং ওকে কিস করতে বলেছিল, কিন্তু শাওয়াও করে না। আর আজকে ওর যখন ওই কথা মনে পড়ে তখন ও নিজেই ওকে কিস করতে যায়। তবে ফাংফাং বেই ডেমন ওকে কিস করে না, বরং হাসে আর বলে তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি এখানে কথা বলো এবং শ্বাস নেওয়ার চেষ্টা করো, দেখবে তুমি ঠিকই শ্বাস নিতে পারছো। আর তখন শাওয়াও জোরে কথা বলে ওঠে।
ওঠে আর দেখে যে ও সত্যি সত্যি এর ভিতরে কথা বলতে পারছে এবং ও এখানে খুব সাধারণভাবে শ্বাসও নিতে পারছে। এতেও অবাক হয়ে যায়। ও বলে, আমি তো পানির নিচে কখনোই শ্বাস নিতে পারি না, এখন কিভাবে পারছি? ফাংফাং বেই বলে, আমি আমার একটা জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছি, আমার ভিতরে কিছু গুণ তো তোমার ভিতরে থেকেই যায়, তাই না? এজন্যই তুমি পারছো, এছাড়া আমার অনেক গুণই এখন তোমার ভিতরে চলে আসবে। আর তখন শাওয়াও বলে, ও আচ্ছা এজন্যই, তাহলে আমি যদি আবারও মরে যাই তুমি আমাকে আবার বাঁচাবে। তখন ওর গলা টিপে ধরে ও বলে যে আমি তোমাকে আবার কেন বাঁচাবো, তোমাকে একটা জীবন দিয়ে বাঁচিয়েছি, এই জীবন ধ্বংস করার অধিকার তোমার আর নেই। আর তখন শাওয়াও বলে যে আমার মনে হচ্ছে আমি তোমার হাতেই মরবো। আর আস্তে আস্তে ওর গলা ছেড়ে দেয় আর তখন শাওয়াও হাসতে লাগে। এরপরে ওরা দুইজন সমুদ্রে ভেসে বেড়াতে লাগে। আর এরপরে ও সেই সুরেলা গান শুনতে পায়, যে গানটা একদিন ওই সমুদ্রের চিকিৎসারত অবস্থায় শুনতে পেয়েছিল। আর এখনও বলে এই গান আমি আগেও শুনেছি। আর তখন যেমন ওকে বলে, এই গান তুমি কোথা থেকে শুনলে? তখন শাওয়া ওকে বলে না যে ও আসলে সমুদ্রের ভিতরেই শুনেছিল যখন ও ওকে দেখতে পেত। আর দূরেও একটা বড় শামুক দেখতে পায় যেটা অনেক দোল খাচ্ছিল। তখন শাওয়াওকে যেমন বলে ওর ভিতরে দুটো কাপল থাকে আর ওরাই এই গান করে। শাওয়াও বলে ওদেরকে আমি দেখব। তখন ডেমন বলে তুমি কি শিওর যে তুমি দেখবে? শাওয়াও বলে হ্যাঁ আমি দেখব। এরপরে ও নিজেই দেখতে যায়, দেখে আবার ফিরেও আসে আর বলে তুমি আগে কেন বললে না? আগে বললে আমি তো দেখতে যেতাম না। আর তখন ডেমন বলে তো তুমি কি ভেবেছিলে ওখানে কাপলরা থাকে, তো কাপলরা আর কি বা করবে? মানে ওর সঙ্গে একটু দুষ্টামি করলো। এরপরে ওরা সোজা চলে আসে সমুদ্রের উপরে আর আগের মতোই দুজন গল্প করতে লাগে। এদিকে আনিয়ান তো খুবই কষ্ট পাচ্ছিল ওর ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল বলে, কিন্তু ওকে বারবার হেসে হেসে বোঝাতে লাগে ওর বোন শাওয়াও। আর অন্যদিকে তুষানজিং যার বিয়ে হয়ে গিয়েছিল এবং ওর একটা ছেলেও হয়ে যায়, তবে ওর যখন ছেলে হয়েছিল সেদিনই ওর দাদি মারা যায় আর ওর ছেলে দেখতে হয়েছিল ওর বড় ভাইয়ের মতো। আর তখন ওর দাদি হঠাৎ করে মারা যাওয়ায় ওদের পরিবারে হঠাৎ শোক নেমে আসে। কিন্তু এই ছেলে যে ওর বড় ভাইয়ের সেটা জানতো ওদেরই এক কাজের মেয়ে। আর সেই কাজের মেয়ে বলতেই যাচ্ছিল তুষান সিংকে, কিন্তু ওর ভাই আগেই বুঝতে পারে যে এই কাজের মেয়ের ভিতরে কোনো একটা ব্যাপার আছে, তাই ও কাজের মেয়ের সাথে কী করে সেটা আমাদের দেখানো হয় না। অন্যদিকে তুষান সিংয়ের সঙ্গে এত কিছু হয়ে যাওয়া এবং সেই সবের ভিতরে শাওয়াও না থাকার জন্য শাওয়াওয়ের আবার খুব মন খারাপ হয়। এদিকে সুয়ান তার বিজনেস নিয়ে অনেক বেশি বিজি ছিল, কিন্তু এদিকে ওর বোনও যে অনেক মন খারাপ করে থাকতো সেটার পিছনেও ওর মাঝে মাঝে সময় দিতে হয়। এখন দুই বোনই ওর কাছেই থাকে। আর শাওয়াও ওর ভাইকে ছেড়ে তো কোথাও যাবে না, কারণ ওর ভাইকে কথা দিয়েছে সবসময় ওর ভাইকে ও প্রোটেক্ট করবে। আর সুয়ান এর জন্যই এত করে রাজা হতে চাইতো, কারণ ও ভাবতো আমি যদি রাজা হয় তবে আমি আমার বোনকে সব থেকে বেশি প্রোটেকশন দিতে পারবো। আর ওর যখনই মন খারাপ হতো তখন ও ফাংফাং বেয়ের সঙ্গে কথা বলতে আসতো। তবে আজকে ও ফাংফাং বেয়ের সঙ্গে দেখা করতে এসেছে ওকে বিদায় জানাতে। ফাংফাং বেই তখন ওকে একটা পাখি উপহার দেয়। এটা ছিল একটা রক্ত পাখি এবং এই পাখিটা আসলে একটা জাদু। এই পাখি ওর হাতের ভিতরে ঢুকে গেলে সেটা একটা তীরে পরিণত হয়ে যাবে, মানে এটাকে ও সম্পদের মতো ওর হাতের ভিতরেই রাখতে পারবে। আর যখন যে পরিস্থিতিটা দরকার হবে তখনই ওটাকে তীর বানাতে পারবে। এরপরে ও ফাংফাং বেইকে মাস্টার হিসাবেই গণ্য করে এবং ওর নিচে মাথা নত করে। তারপরে বলে যে আমাদের হয়তো টিচার এবং ছাত্রী হিসেবে এখানেই শেষ দেখা। এভাবে ওরা দুজন দুপথে চলে যায়। কেনই বা ওদের বারবার এমন বিচ্ছেদ ঘটে সেটা আমাদের ডিরেক্টর কোনোভাবেই বোঝালো না। এরপরে আমরা আবার শাওয়াওকে দেখি যে ওর ভাইকে বলতে যাচ্ছিল যে এখন তো পরিস্থিতি অনেক বেশি গরম, কারণ ওর চাচারা ওর দাদুকে মানে রাজাকে বুঝিয়েছে যে শাওয়াওয়ের ভাই সুয়ান বিয়ে করেছে একটা অন্য পরিবারে, যে পরিবার আসলে ওদের শত্রু হয়, মানে ওর চাচাদের শত্রু। আসলে ওই পরিবারের মেয়েকে বিয়ে করে সুয়ান ওর চাচাদের বিরুদ্ধে একটা শক্তিশালী পাওয়ার দাঁড় করালো, তার জন্য ও এখন আরও বেশি শক্তিশালী। এবার ওর দাদুর সঙ্গে কথা বলতে আসে, কিন্তু ওর চাচারা ওকে ভিতরে ঢুকতে দেয় না। আর তারপর শাওয়াও বলে আমি তোমার সাথে যাব, আর কেউ তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে তাকে আমি ঠিক এভাবেই ধ্বংস করে দিব। ওর ভাই তো অবাক হয়ে যায় যে ও এত ভালো ধনুক চালাতে পারে। এরপরে ও যখন দাদুর সঙ্গে দেখা করতে আসবে ওর চাচারা ওদেরকে অ্যাটাক করে এবং ও আর ওর ভাই দুজন মিলে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। ওরা নিরস্ত্র ছিল, কিন্তু শাওয়াও তো নিজের হাতের ভিতরেই ধনুক রাখতো, যেটা ও সহজে বের করতে পারতো। আর এখন আমরা আবার ফাংফাং বেই মানে ডেমনকে দেখি। ডেমন এখানে এসেছিল চাংশোয়ানকে মারার জন্য, আর একে ঠিক করেছে ও চাচারাই। তবে এখানে ও মারতে গিয়ে বারবার যখন দেখতে পায় যে অনেক সুন্দর ধনুক চালাচ্ছে ওরই ছাত্রী শাওয়াও, তখন ও বেশ অবাক হয়ে যায় আর বলে আমি তোমাকে ঠিকঠাকই শিখিয়েছি এবং তুমি অনেক ভালোই শিখেছো, তাই আজকের দিনের জন্য আমি তোমাদের মারবো না। তোমাদের বলতে ও সুয়ানকে আর মারবে না, কারণ ওরা দুজন বাঁচার জন্য অনেক লড়াই করছিল। আর এত সুন্দর ধনুক চালানো দেখে ওর সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল
যে এর জন্য তোমার একটা রেওয়ার্ড তো প্রাপ্ত হতেই পারে, আর তার জন্য আমি আজ সোয়ানকে মারবো না। এরপরে ওরা বেঁচে ফেরে ওখান থেকে, আর ওরা সবাই মিলে সেলিব্রেট করে। আর আজকে এই সেলিব্রেশনে দেখাও হয়ে যায় শাওয়াওয়ের তুষানজিংয়ের সঙ্গে। ও ওর সামনে হাসার তো চেষ্টা করে, কিন্তু তুষানজিংয়ের বেশ মন খারাপ ছিল। পরে শাওয়াও ওর ভাইকে কাঁদতে কাঁদতে বলে, আমি চেষ্টা করেছি হাসার, কিন্তু আমার আসলে ভিতরে ভিতরে ওর জন্য অনেক খারাপ লাগছিল। কিন্তু শাওয়াওয়ের ভাই বলে, তুমি এখনও ওকে ভুলতে পারোনি, তুই ওকে ভুলে যাওয়ার চেষ্টা কর। আর ওকে কাঁধে করে নিয়ে বাড়ি ফিরতে লাগে সেই ছোট্টবেলার মতো। আর এরপরে আমরা দেখি যে দেখা করতে এসেছিল ফিংলং শাওয়াওয়ের সঙ্গে। আর ও শাওয়াওকে বলে, আমি তোমাকে এখন অনেক পছন্দ করি, কিন্তু তুষানজিং তোমাকে পছন্দ করতো বলেই আমি কখনো জোর করিনি। কিন্তু তুষানজিংয়ের তো এখন বিয়ে হয়ে গিয়েছে, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি সারা জীবন তুমি আমার একটা মাত্র ওয়াইফ হয়ে থেকে যাবে। কারণ আগে তো মানুষ রাজারা বা যারা বিজনেসম্যান ছিল তারা বিজনেস টিকিয়ে রাখার জন্য অনেকগুলো বিয়ে করতো। আর ও ওকে বলে যে তুমি আমার একটা মাত্র বউ হবে, আর আমি কখনো বিয়ে করব না। আর এখন ওকে বলে যে আমি ঠিক আছে এটা ভেবে দেখবো, কারণ তুমি খুব হঠাৎই এই প্রস্তাব দিয়েছো আমাকে। শাওয়াও এরপরে ওর ভাইকে এসে বলে, ওর ভাইয়ের তো হাত থমকে যায়। আর ও বলে, তোমার কি ওকে বিয়ে করতেই হবে? তখন শাওয়াও বলে, ওকে যদি আমি বিয়ে করি তোমার রাজা হওয়া অনেক সহজ হয়ে যাবে, কারণ ওরা তোমাকে অনেক সাপোর্ট দিবে। তখন ওর ভাই বলে, ঠিক আছে, যদি তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি ওকে বিয়ে করবে তবে তাই হবে। তবে ওর ভাইয়ের ভিতরে ভিতরে খুবই খারাপ লাগছিল, কান্না আসছিল। ওর মনে হচ্ছিল আমি বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু তোমাকেও বিয়ে করতে হবে। আর অন্যদিকে এই ব্যর্থনায়ক তো ছিলই, ও এখন শাওয়াওয়ের আগের রূপ হিসেবে শাওয়াওকে ভাবছিল। আর আরও একটা ব্যর্থনায়ক ডেমনও এখানে আসে। ডেমনকেও বলে যে শাওয়াওয়ের বিয়ে ঠিক হয়েছে। তখন ডেমন বলে, ভালোই হয়েছে। তুষানজিং বলে, সেটাই, কারণ আমরা ওকে ডিজার্ভ করি না। আর এরপরে আমরা দেখি ফেংলং এখন সবাইকে এক করে ফেলেছে, আর ওরা সবাই এখন রাজা হওয়ার জন্য সোয়ানকেই ভোট দেয়। আর ওরা চলে আসে সোয়ানের দাদুর কাছে, মানে শিয়ানের রাজার কাছে। আর এসে বলে যে আপনার উচিত সোয়ানকেই রাজা বানানো। ওর দাদু কোনো কথাই বলে না, না বলে অনেক বড় একটা মিটিং ডাকে, মানে এখানে সবাইকে সমবেত হতে বলে। আর এই শ্রীমণিতে ওর দাদু বলে, আজকে আপনারা এখানে সবাই সমবেত হয়েছেন একটা বিশেষ কারণে, সেটা হলো আমি ক্রাউন প্রিন্স যাকে বানাবো তার নাম আজকে ঘোষণা করব। আর ওখানে ছদ্মবেশে শাওয়াও এসেছিল। তো কিছুক্ষণ পরে ওর দাদু বলে, আসলে আপনারা ভুল জানেন, আমি ক্রাউন প্রিন্স বানাবো না, বরং আজকে আমি রাজা ঘোষণা করব। আমার বয়স অনেক হয়েছে, এখন আমার একটু শান্তির দরকার, আমার এখন আসলেই বিশ্রামের দরকার। আর তখন ও নিজের ছেলেকে ডাকে, মানে রাজা নিজের ছেলেকে ডাকে। আর সাথে সাথে শাওয়াও ওর ধনুক তুলে ধরে, মানে ওর দাদু যদি কোনো রকমে ওর চাচাকে রাজা বানিয়ে দেয় তবে ওর চাচাকেই ও মেরে ফেলবে। তবে ওর দাদু ওর ছেলেকে ডেকে বলে যে তুমি এই রাজ্যের জন্য অনেক করেছো এবং তুমি অনেক ভালো কাজই করেছো, কিন্তু আজকে আমি যাকে রাজা বানাবো সে হলো সোয়ান। আর তারপরে সোয়ানের মাথার মুকুট খুলে নিয়ে ওর দাদু নিজের মাথার রাজমুকুটটি এখন সোয়ানের মাথায় পরিয়ে দেয়, আর সোয়ানকে রাজা হিসেবে ঘোষণা করে। সোয়ান তো ভাবতেই পারেনি যে ও আজকে রাজা হয়ে যাবে। ওর দাদুর এবং ওর এখানকার এই দৃশ্যটা অনেক বেশি ইমোশনাল ছিল। ছোটবেলা থেকেই ওরা বেশি দাদুর যত্ন পায়নি, কারণ ওদের দাদু একজন কঠোর রাজা ছিল। আসলে একজন রাজাকে অনেক কঠোর হতেই হয়। আর হঠাৎ করেই যখন ওর দাদু এত বড় দায়িত্ব সোয়ানের উপরে দিয়ে দেয় তখন সোয়ান সত্যিই অবাক হয়। ওর দাদুকে যেমনটা ভেবেছিল ওর দাদু আসলে তেমনটা নয়, বরং ওর দাদু অনেক বেশি দয়ালু। এরপরে ওর দাদু নিজের রাজ্য ছেড়ে আস্তে আস্তে ওই রাজ্য থেকে বের হয়ে যেতে লাগে। আর সোয়ান ওই পথেই তাকিয়ে থাকে, ও একটাও কথা বলতে পারে না। আর ওর কেমন কান্না পাচ্ছিল, ও এত বড় দায়িত্ব এত দ্রুত পেয়ে যাবে ও ভাবেইনি। এরপরে ওর দাদুর সামনে হাসতে হাসতে চলে আসে শাওয়াও আর বলে, তোমার মনে মনে এটাই ছিল, বুঝতে পারিনি তো। আর ওরা দুইজন তাকিয়ে সোয়ানকেই দেখতে লাগে। রাজা হিসেবে সোয়ানকে দেখতে দারুণ লাগছিল। ওর দাদু বলে, এখন শুধু দেখার পালা যে সোয়ান ঠিক কত বড় রাজা হতে পারে। আমি ভাবতাম যে ও হয়তো আমার মতো, কিন্তু এরপরে আমি বুঝতে পেরেছি ও আমার থেকে অনেক বেশি দয়ালু। আর এখন দাদুকে শাওয়াও বলে, তুমি কোথায় থাকবে? ওর দাদু বলে, এক দেশে দুই রাজা থাকতে পারে না, তাই আমি এখন চেংরঙে চলে যাব। তুমি তাইলে আমার সাথে থাকতে পারো, তারপরে আমরা দুজনে মিলে দেখবো সোয়ান কত বড় রাজা হয়েছে। সোয়ান যদি অনেক ভালো রাজা হয় তারপরে না হয় এখানে ফিরে আসবো। আর ওর দাদুকে বলে, হ্যাঁ ঠিক তাই হবে। এরপরে ওর দাদুকে নিয়ে ও আস্তে আস্তে বের হয়ে যেতে লাগে। ওর দাদু বলে, আমার মনে হচ্ছে রাজা হওয়া অনেক বোরিং, অনেক দায়িত্বের ব্যাপার। আজকে আমি কত খোলামেলা থাকতে পারছি আর কি সুন্দর হাসতে পারছি। আর এরপরে ওরা দুজনেই তাকিয়ে দেখে সোয়ানকে আর বলে, সোয়ান নিশ্চয় অনেক ভালো একজন রাজা হবে। আর সোয়ানকে রাজা বানানো এবং রাজত্ব দিয়ে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যায় এই ড্রামার গল্প। তো সোয়ানেরও বিয়ে হয়ে গিয়েছিল, তুষানজিংয়ের বিয়ে হয়েছিল, একটা ছেলেও হয়েছিল। আর এদিকে শাওয়াও তো
তার অনেক কষ্ট ভরা হৃদয়ে ভেবেই নিয়েছে যে ও ফেংলংকে বিয়ে করবে। আর ডেমন এবং পরীর বিয়ে তো কখনোই সম্ভব নয়, সেটা সবাই জানে। তাই শাওয়াও আগে থেকেই জানতো ডেমনের সঙ্গে ওর সম্ভব নয়। ডেমন তো আগে থেকেই জানতো যে শাওয়াওয়ের সঙ্গে ওর সম্ভব নয়, কারণ সুয়ান এবং ডেমন এরা দুজনের সব থেকে বড় শত্রু। এক সময় ওদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে ওর বাবা মারা গিয়েছিল, আর তারপরে ওর মা নিজেও মারা গিয়েছিল। এজন্যই ডেমন ওর সব থেকে বড় শত্রু। আর শাওয়াও ওর সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব করলে ও জানতো যে ওরা কখনো সোলমেট হতে পারবে না। আর শাওয়াও সবসময় চেয়েছে ওকে একমাত্র সেই লোকই ভালোবাসবে যে ওকে একমাত্র সারা জীবন আগলে রাখতে পারবে। ও ছাড়া তার পৃথিবীতে আর কেউ থাকবে না। এজন্য ও সুয়ানকে কখনো বেছে নেবে না, কারণ সুয়ান রাজত্ব চায়। আর এদিকে সুয়ান চায় ওর বোনকে প্রোটেক্ট করতে। অন্যদিকে তুষান সিং তারও রাজত্বের ভার কাঁধে আছে, তাছাড়া ওর বিয়েও হয়ে গিয়েছে। তুষান সিংকেও সম্ভব নয়। এছাড়া ডেমন যদি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ওকে বিয়ে করে, তবে শাওয়াও ওকে বলেছে যে ও ওকে বিয়ে করবে। কিন্তু ডেমনেরও তো একটা বড় দায়িত্ব আছে, ও তো ওটা ছাড়বে না। আর এখন বাকি থাকে ফেংলং যদি সারা জীবন শুধুমাত্র শাওয়াওকেই ভালোবেসে যায় এবং ওকে একমাত্র রানী করে রাখে, তবে ও হয়তো ওর কাছেই সুখী থাকবে। তবে ওর দাদু, বাবা এবং ওর ভাই কোনোটাই এতে মত ছিল না যে ফেংলংকেও বিয়ে করুক। তবে শাওয়াওয়ের প্রতি কারো কোনো জোর নেই, কারণ শাওয়াও সারা জীবন অনেক বেশি কষ্ট পেয়েছে। আর এখন যদি ও কাউকে বেছে নেয় এবং তাকে বিয়ে করতে চায়, তবে ওর এই পথে কেউ বাধা দিতে পারবে না, কারণ শাওয়াও অনেক স্বাধীনচেতা। কেউ যদি বলেও একে বিয়ে করো না, তবে ও সেটা শুনবে না। আর সেজন্য ও ঠিক করেও ফেংলংকেই বিয়ে করবে। তো দেখা যাক সামনের সিজনে কি হয়। এটা ছিল এই ড্রামার প্রথম সিজন। এই ড্রামায় এখনো অনেক কাহিনী বাকি আছে, যেটা সামনের বছর হয়তো আসতে পারে। মানে সেকেন্ড সিজন সামনের বছর হয়তো বা আসবে। আর তা না হলেও সমস্যা নেই, এখানে যে এন্ডিংটা দেওয়া হয়েছে তাতেও আমি অনেক স্যাটিসফাইড। হয়তো শাওয়াওয়ের তার কোনো ভালোবাসার মানুষের সঙ্গেই মিল হয়নি, তারপরেও একটা হ্যাপি এন্ডিং হয়েছে, কারণ সুয়ান এখানে রাজা হয়েছে। আর এই ড্রামার মেইন ক্যারেক্টার অন্য কেউই ছিল না, বরং সুয়ান ছিল। তো এই ড্রামার গল্প আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেল নোটিফিকেশন অন রাখবেন। আর আপনারা বেশি হিস্টোরিক্যাল ড্রামা চান নাকি মডার্ন ড্রামা চান সেটাও জানাবেন, কারণ চায়নাতে প্রতি বছর প্রচুর পরিমাণে হিস্টোরিক্যাল ড্রামা রিলিজ করা হয়। তো এই ড্রামাটা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে, তবে প্রথম 20 এপিসোড বেশি ভালো লেগেছে এবং শেষের দিকের কয়েকটি এপিসোড আরও বেশি ভালো লেগেছে। যাই হোক, আপনাদের ভালো লাগলে সেটা জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।